Studying Fear with us. Dear listeners, Assalamu alaikum. Feel the real fear with us. সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 207তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে বরাবরের মতো আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। শুরুতেই দারুণ একটি ঘোষণা দিতে চাই, তা হচ্ছে আফনান দ্য হরর ওয়ার্ল্ডে যে এপিসোডগুলো প্রচারিত হচ্ছে এর বাইরেও আমরা নতুন একটি সেগমেন্ট চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা আমাদের চেনা জানা যে জানার পরিধি রয়েছে এর থেকেও বাইরের কিছু জানতে চাই, এর থেকেও বাইরের কিছু শিখতে চাই। আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে আছে, যে প্রশ্নগুলো ভয় এবং রহস্য সম্পর্ককে কেন্দ্র করে। আমাদের মনের মধ্যে প্রতিনিয়তই এই প্রশ্নগুলো আবর্তিত হচ্ছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু অনেকেই জানি না, বা জানলেও কেন যেন মনের মধ্যে আরো কিছু প্রশ্ন থেকেই যায়। আমাদের নতুন সেগমেন্টে ঘটনার পেছনের ঘটনাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। ইনশাল্লাহ আপনারা নতুন কিছু শিখবেন, জানবেন, যেই জানাটা আমাদের চলার পথের জন্য উপকার হবে আর আমাদের জ্ঞানের পরিধিটাও ইনশাল্লাহ বাড়াতে সহায়ক হবে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যে ঘটনাগুলো থাকছে এই ঘটনাগুলো আমরা যেভাবে আপনাদের কাছ থেকে পেয়েছি এভাবেই প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে ঘটনা পেতে চাই। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehourworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehourworldbd afnanthehourworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লেগেছে ঘটনাগুলো শোনার পর আপনাদের মতামত কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। আর আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানেও কিন্তু ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে আমরা প্রতি মঙ্গলবার ভয়ের ঘটনা নিয়ে এপিসোড আপলোড করছি। এছাড়া সেখানে প্রতি রবিবার অমীমাংসিত রহস্য নামেও কিন্তু একটি এপিসোড আপলোড করা হয়। এছাড়া অন্যান্য ভিডিও সেখানে আপলোড করা হয়। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটা আমি পেয়েছি আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমানের কাছ থেকে, যার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িয়া গ্রামে। ঢাকায় তার ঠিকানা, ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে লেখাপড়া করছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগে। ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছে তার দাদির কাছ থেকে। ঘটনাটির সময়কাল অনেক আগের, এত আগের যে ওই সময়ের কোনো ব্যক্তি এখন আর বেঁচে থাকার কথা নয়। মানুষের মুখে মুখে এই ঘটনাটি অনেক দিন ধরেই প্রচলিত হয়ে আছে। গুরুদাসপুর উপজেলার ঠিক কোন গ্রামে ঘটনাটি ঘটেছিল তা জানা যায় না, এমনকি এই ঘটনাটি যাদের সাথে ঘটেছে তাদের এক্সাক্ট নামটা জানাটাও মুশকিল। তবে বহুকাল ধরে এই ঘটনাটি মানুষের মুখে মুখে এমনভাবে প্রচলিত হয়ে আছে যে এখনো নাকি দুষ্টু বাচ্চাদেরকে রাতের বেলা এই ঘটনার কথা বলে মায়েরা ঘুম পাড়িয়ে থাকেন। তো চলুন ঘটনায় চলে যাই। ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। তো এমনই একজন মেয়ে যার নাম হচ্ছে আয়শা, তার বয়স 11 কি 12 বছর ছিল। ওই গ্রামেরই একটা ছেলে যার নাম ছিল সলিম, এই সলিমের সাথে তার বিয়ে হয়ে যায়।
এই সলিম কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো মানুষ ছিল। আর ওই সময় সলিমের বয়স কিন্তু যে বেশি ছিল তা না, তার বয়স ওই সময় 18 থেকে 20 বছর এরকমটা ছিল। এই সলিমের বাবা আবার স্থানীয় একজন জমিদারের কাজ করতেন, জমিদারের সাথে তার সম্পর্ক ভালো ছিল। তো সলিম বিয়ের আগে থেকেই জমিদারের টুকিটাকি কাজ করে দিতেন। আর জমিদার মুসলিম জমিদার ছিলেন এবং মানুষ হিসেবে জমিদার ভালো মানুষই ছিলেন। স্থানীয় লোকদের প্রতি সে যথেষ্ট সদয় ছিল, যদিও বা কিছু নিয়ম কানুন মেনটেন করার জন্য একটু রাগী ভাব বাহ্যিকভাবে দেখালেও মানুষ হিসেবে উনি ছিলেন অসাধারণ। বিয়ের পর সলিম জমিদারের কাজটি ছেড়ে দিয়ে নিজে কিছু চাষাবাদ শুরু করে আর রাতের বেলা মাছ ধরত। তো এই যে নাটোর, ওখানে যে বিল রয়েছে চলন বিল, তো ওই সময়ের প্রেক্ষাপটে চলন বিলের অবস্থান বা কেমন দেখতে ছিল এটা বলা মুশকিল। তবে এই ঘটনায় যেহেতু বিলের একটা বিষয় আছে, তাহলে ধারণাই আমরা করতে পারি এটা চলন বিল হতে পারে, কিন্তু এক্সাক্ট বলা মুশকিল এটা কোন বিল ছিল। তো যাই হোক, সে চলন বিলে মাছ ধরত। এক রাতের ঘটনা, সে মাছ ধরতে গিয়েছে তার কিছু বন্ধু বান্ধবদের সাথে। তো মাছ ধরতে ধরতে সে একটু একাকী হয়ে গেছে। একাকী বলতে কি, যে সাথে যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা তো তাদের মতো করে মাছ ধরছে, হারিকেন সাথে নিয়ে আসছে। তখন তো এরকম টর্চ লাইট ছিল না, হারিকেন আলো দেখা যাচ্ছে দূরে দূরে তারা মাছ ধরছে, ওই আলো দেখে শনাক্ত করা যায় কে কোথায় আছে। আর যেখানে তারা মাছ ধরছিল আশেপাশে ডাঙা যেগুলো আছে, অর্থাৎ ভিটার মতো জায়গা রয়েছে, এখানে কিন্তু ঝোপঝাড় রয়েছে। মাছ ধরতে ধরতে এই সলিমের জল বিয়োগ করার প্রয়োজন পড়ে। তো সলিম কাছাকাছি একটা ভিটার ওখানে যায়, সেখানে গিয়ে ঝোপের এক পাশে জল বিয়োগ করে। জল বিয়োগ করে যখন সে উঠে দাঁড়িয়েছে, তখন সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে মোটামুটি 7 কি 8 ফুট উচ্চতার একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এটার হাত পা বোঝা গেলেও হাত পা দেখতে কেমন বোঝা যাচ্ছে না, মানে একটা ধোঁয়ার মতো। ধোঁয়া যদি কেন্দ্রীভূত হয়ে কোন একটা শেপ তৈরি করে অনেকটা ওই রকম, তবে এটার দুটো চোখ রয়েছে এবং চোখ দুটো আগুনের মতো জ্বলছে, এটা বোঝা যাচ্ছে। অবয়বটা কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। প্রথম দিকে এই সলিম সে চিন্তা করছে যে আসলে আমি কি দেখলাম, এটা কি ঝোপঝাড়েরই কোনো একটা অংশ না কি, এটা না ওখানে জোনাকি পোকা জ্বলছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সেও ওই অবয়বটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সে সম্মোহিত হয়ে গেছে। কতক্ষণ এভাবে তাকিয়ে আছে সে জানে না। সে কিন্তু ভয় পায়নি ওই সময়। একটা পর্যায়ে তার বন্ধুদের দূর থেকে ডাক শুনেছে, এই সলিম তুই কোথায়? সে আবার ওখান থেকে উত্তর দিয়েছে, এই আমি আসি, এখানে আসতেছি। এই বলে সে কিন্তু ওখান থেকে আবার চলে এসে আবার মাছ ধরতে শুরু করে। এর মধ্যে ঘটে একটা ঘটনা, সে যে মাছ ধরতে শুরু করেছে, হঠাৎ করে মনে হলো যে আবার পেছন দিকে তাকিয়েছে পেছন দিকে। তাকানোর পর দেখা গেল ওই যে ঝোপটা, যেখানে সে যে অবয়বটাকে দেখেছিল, ওখানে ওই অবয়বটা এখনো দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলছে। তবে তার কাছাকাছি অন্য কোনো বন্ধু বান্ধব ছিল না, তো একটু দূরে দূরে ছিল আর কি। হঠাৎ করে দেখতে পেল ওই অবয়বটা মনে হচ্ছে ধোয়ার মতো হয়ে, একটা সাদা ধোয়ার মতো হয়ে তার দিকে ধেয়ে আসতে শুরু করেছে। সলিম কিন্তু ভয় পায়নি, ওখানে দাঁড়িয়ে আছে। ওই ধোঁয়াটা তার কাছাকাছি চলে যখন এসেছে, তখন মনে হলো এটা ধোঁয়া না, অনেক সময় বাতাসে আমরা ধুলোবালি দেখি না, মনে হচ্ছে ওই রকম ধুলোবালি। আর এই ধুলোবালি তার নাক এবং মুখ দিয়ে সাথে সাথে ঢুকে গেল। এরপরে ওই জিনিসটার আর কোনো অস্তিত্বই নেই। যখনই ঢুকে গিয়েছে সে হাঁচি দিতে শুরু করেছে আর কাশতে শুরু করেছে। এত জোরে কাশতে শুরু করেছে যে আশেপাশের বন্ধুরা বলছে, কিরে তোর কি ঠান্ডা লেগে গেল কিনা? তো সলিম বলে, আরে না না, কি যেন ঢুকেছে নাকে মুখে। তো এরপর সলিম মাছ ধরতে শুরু করেছে। মাছ ধরছে আর সে কিন্তু মাঝে মাঝে কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। অনেকক্ষণ এভাবে মাছ ধরার পর বন্ধু বান্ধবদের সাথে সে বাড়িতে চলে আসে। তার বন্ধু বান্ধবরা যে যার বাড়িতে চলে যায়, সেও তার বাড়িতে আসে। কিন্তু মাঝে মাঝে সে কিন্তু এরকম হাঁচি কাশি দিচ্ছিল। বন্ধু বান্ধবরা বলছিল, আজকে তোর ঠান্ডা লেগে গেছে রে। যাই হোক, সলিম বাড়িতে যায়, তার স্ত্রী আয়শাকে ডেকে তোলে। এরপর যে মাছগুলো ধরেছে সে আয়শাকে এগুলো বুঝিয়ে দেয়। তারপর সলিম ঘুমিয়ে পড়ে। সলিমের যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারল তার স্ত্রী আয়শার ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙেছে।
মানে সহজে সে ওঠেনি, অনেক ধাক্কাধাক্কি করতে হয়েছে। দেখা গেল অনেক বেলা হয়ে গিয়েছে, তার তো মাঠে যেতে হবে। তার স্ত্রী বলছিল যে কি ব্যাপার, তোমার কি কোনো সমস্যা হয়েছে, ঠান্ডা লেগেছে? সারা রাত কিন্তু ঘুমের মধ্যে তুমি কাশি দিয়েছো, ঘটনাটা কি? সলিম বুঝতে পারলো যে তার গলাটা বেশ ব্যথা হয়ে আছে আর তার আবারও কাশি শুরু হয়েছে। ঘুমের মধ্যে যে কাশি দিয়েছে এটা তার আর স্মরণে নেই, কিন্তু এবার তার কাশি আবার শুরু হয়েছে। আর কাশি দিতে দিতে এবার কিন্তু কাশির সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে। যখন কাশির সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে তখন কিন্তু চিন্তা করা তো এটাই স্বাভাবিক যে তার যক্ষা হয়েছে। তার স্ত্রী, তার বয়স 11 কি 12 বছর, সে তো আর ওই বয়সে কি আর বুঝবে আর কি, ওই বয়সের একটা মেয়ে কতটুকুই বা বুঝতে পারে। সে আসলে এত কিছু কিন্তু বোঝে না, আর এত কিছু বোঝার বয়সও কিন্তু তার ছিল না। তবুও তার স্বামীর এই অবস্থা, আর তার মা বাবার বাড়িটা কিন্তু বেশ দূরে। তখনকার সময়ে যদি পায়ে হেঁটে যেতে হতো আর কি, তখন মোটামুটি সারাদিনই লেগে যেত, আর এখনকার সময়ে ঘন্টাখানেক সময় লাগবে, এরকম একটা অবস্থা আর কি। তো ওই সময়ে সে বাড়ি ছেড়ে কোথাও চলে যাবে। এদিকে কিন্তু এই সলিমের মা বাবা মারা গিয়েছিল, তো সলিমের মা বাবা নাই, তার শ্বশুর শাশুড়ি নাই, সলিমের অন্য কোনো ভাই বোনও ছিল না, যার কারণে এই বিষয়ে যে কারো সহযোগিতা নেবে এটাও কিন্তু সম্ভব হচ্ছিল না। এদিকে সলিমের অন্য কোনো চাচাও ছিল না, অর্থাৎ সলিমের বাবাও ছিল তার বাবার একমাত্র সন্তান, অন্য কোনো আত্মীয় স্বজন তেমন কেউ নাই। আর ওই সময় কিন্তু একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেক বেশিই ছিল। কি করবে না করবে বুঝতে পারছে না এই আয়শা। তখন সে কি করলো, সে যে প্রতিবেশী ছিল দূরে হলেও আর কি, তাদেরকে বলল। যখনই তারা শুনেছে যে সলিমের কাশির সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে তখন চিন্তা করছে যক্ষা হয়েছে, আর যার হয় যক্ষা তার নাই রক্ষা, একটা কথা প্রচলিত ছিল। ওই সময়ের বাস্তবতায় এটা আসলে ঠিকই ছিল, কারণ যক্ষা হলে তখন আর কাউকে বাঁচানো যেত না। এখন না হয় আধুনিক চিকিৎসার কারণে আল্লাহর রহমতে এটার একটা সমাধান হয়েছে। যখন তারা শুনেছে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে গেল সলিমের যক্ষা হয়েছে। এই যে একটা মেয়ে 11-12 বছর বয়সী, তার আসলে কি অবস্থা হবে চিন্তা করেন। তবে আমি বলছি 11-12 বছর বয়সী, বয়সটা আরেকটু বেশি হবে, কেননা ওই সময় তার কিন্তু একটা সন্তান হয়েছে। বিয়ের পরে বেশ কিছুটা সময় তো চলে গেছে, তখন হয়তোবা তার বয়স 14-15 বা এরকম কাছাকাছি হতে পারে আর কি। এখন সে কি করবে, বাচ্চাকে নিয়ে তার স্বামীকে রেখে এখন এত দূরে, তার মা বাবার কাছে খবরও দিতে পারছে না। আর যখনই মানুষজন শুনেছে যে যক্ষা হয়েছে সবাই এড়িয়ে যাচ্ছে, তাদের সাথে কেউ কথাই বলতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। কি করা যায়, কি করা যায়। যাই হোক, একটা সময় একজন হুজুরকে কোনোভাবে ম্যানেজ করতে সক্ষম হলেন এই আয়শা। হুজুর আসলেন, আসার পর হুজুর বললেন যে আমার যতটুকু এলেম কালাম আছে তাতে মনে হচ্ছে যে সলিমের যক্ষা হয়নি, সলিমের সাথে খুব শক্তিশালী একটা জিনের ছোঁয়া লেগেছে, যার কারণে ওর এই অবস্থা। তবে এতটুকু বুঝতে পারছি ওর বাঁচার আর কোনো আশা নেই, ও যা খেতে চায় খাওয়াও, ওর ভেতরের মনে হচ্ছে সবকিছু নষ্ট করে ফেলেছে। তো এই যে যে কথাটা হুজুর বললেন, প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে মেয়েটার বয়স এত কম, ওই সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে 14 কি 15 বছর বয়সী একটা মেয়ে সে সংসার করছে, কিন্তু এখনকার প্রেক্ষাপটে এই বয়সী মেয়েরা তারা কি সংসার করার উপযোগী, বা তারা কতটুকুই বা বুঝতে পারে। স্বামী মারা যাবে এই কথা শোনার পর ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে হুজুরকে অনেক অনুরোধ করলেও হুজুর বলেন যে আসলে এখন আর কিছুই করার নেই, কি হয়েছে বুঝতে পারছি না বেশি করে, তবে এরকমই কিছু হয়েছে। এরপর আয়েশা যখন সলিমকে জিজ্ঞেস করে ঘটনাটা কি হয়েছিল, তখন সলিম কিন্তু এই পুরো ঘটনাটা খুলে বলে যে আগের রাতে কি হয়েছে। এদিকে কাশতে কাশতে গলার এই কাশির সাথে রক্ত বের হতে হতে সলিম ওই দিন বিকালেই মারা যায়। মারা যাবার পর তার লাশটা নিয়ে এখন এই আয়েশা কি করবে, কোনো লোকজন নেই, কেউ ভয়ে আসতে চাচ্ছে না, যক্ষায় মারা গেছে, যদি তাদেরও যক্ষা হয়ে যায়।
তবু গ্রামের কিছু সহৃদয় মানুষ তো আছেই। বেশ কয়েকজন এগিয়ে এলেন, সলিমকে গোসল দিলেন, কাফনের কাপড় পরালেন। কিন্তু সমস্যা হয়ে গেল যে এই রাতে কবর খুঁড়ে তাকে কবরস্থ করার মতো ওই রকম লোকজন পাওয়া যাচ্ছিল না। অবশেষে তারা বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা মা তুমি থাকো, আমরা ফজরের পরে এসেই লাশটি দাফন কাফনের ব্যবস্থা করব। এ কথা বলে তারা চলে যান। কেউই কিন্তু এই লাশের সাথে রাতে থাকার সাহস করেননি বা কোনো কারণে তারা এটাতে আগ্রহীও হননি। আয়েশা এই মেয়েটা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সে কি করবে? স্বামীর লাশ পাহারা দেবে, এই বয়সে সে বিধবা হয়ে গেল, কি আর করা? লাশটা উঠোনে রেখে সে বাচ্চাকে নিয়ে বারান্দায় বসে আছে। বাচ্চাও একটা সময় কান্নাকাটি করতে করতে সেও ঘুমিয়ে গেছে। এদিকে লোক মারফত খবর পাঠানো হয়েছে তার বাবার বাড়িতে, তারাও আসতে আসতে কিন্তু সকাল হয়ে যাবে। এদিকে রাত আনুমানিক ওইখানকার সময় বা তখনকার যেই প্রেক্ষাপট, রাত আনুমানিক 8টা কি 8:30 বাজে। গ্রামের কেউই কিন্তু তখন আর জেগেনি, সবাই ঘুমিয়ে গেছে। এমন সময় একজন ব্যক্তির আবির্ভাব ঘটে। বাইরে থেকে বলছে, সলিম, ও সলিম, বাড়ি আছো? কণ্ঠটা কিন্তু আয়েশার অপরিচিত। আয়েশা বলে যে কে? তখন বলে আমি মজনু, সলিমের বন্ধু। সলিম কোথায়? তখন বলে যে এই যে দেখেন সলিম, মানে তার লাশটা দেখাচ্ছে। সে যে অবাক হবে তা কিন্তু না, মনে হচ্ছে তার চোখে মুখে একটা খুশির আভা ছড়িয়ে পড়ল। সে এমনি বাহ্যিকভাবে মনে হচ্ছে যে বলার চেষ্টা করছে যে ও মারা গেছে, হারে এত ছোট বাচ্চা আর তোমাকে রেখে মারা গেল, আমি সলিমের বন্ধু মজনু। তো এই মজনুর নাম কিন্তু সলিমের মুখে আয়েশা শুনেছে। এই মজনুর যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এটা কিন্তু এই আয়েশা মেয়েটা বুঝতে পেরেছে। এখন আশেপাশে তো লোকজনও নাই, এরকম অপরিচিত একটা পুরুষ মানুষ বাড়িতে এসেছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। মানুষজন দেখলেই বা কি বলবে। এদিকে এই মজনু বলে যে ভাবি আপনি বাচ্চাকে নিয়ে ভেতরে যান, আমি সারা রাত লাশটা পাহারা দিচ্ছি, সকালের লোকজন আসলে একে দাফন কাফন করার পর তারপর আমি যাব। এই কথা শোনার পর আয়েশা একটু আশ্বস্ত হলো, যাক এবার অন্তত একটা লোক পাওয়া গেল যে কিনা লাশটা পাহারা দেবে। কারণ সে একা একটা মেয়ে মানুষ, অল্প বয়স্ক, রাতের বেলা লাশ পাহারা দেয়া তার জন্য তো একটু কষ্টকরই বটে। তারপর আবার বাচ্চা রয়েছে। এদিকে ওই সময়ের প্রেক্ষাপটে আশেপাশে তো ঝোপ জঙ্গল বেশি ছিল, শেয়ালের উপদ্রবও বেশি ছিল, সে একা অনেক কিছুই করতে পারবে না, এটাও তো একটা বিষয় ছিল। যাই হোক, সে ঘরের ভিতরে চলে যায় আর সে বলে যে ভাই আমি একটা হারিকেন দিয়ে যাই আপনাকে। তখন মজনু বলে না না হারিকেন লাগবে না, আমি এমনিতেই আছি, সমস্যা নেই। বলে না কি বলেন, রাতের বেলা একা একা থাকবেন, এখানে বসে হারিকেন দিয়ে যাই। তো হারিকেনে কিন্তু আপত্তি ছিল এই মজনু মিয়ার। তারপরেও এই আয়েশা একটা হারিকেন দিয়ে যায়। এরপর আয়েশা ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো এক ধরনের চপ 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 শব্দ, কোনো কিছু খেলে যেরকম শব্দ হয়। তো এই শব্দটা শোনার পর আয়েশা কি করেছে, তার ঘরে যে দরজাটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছে বাইরে আসলে শব্দটা কিসের। তখন সে দেখছে না, ঠিকঠাকই আছে, এই মজনু হাঁটাহাঁটি করছে। সে যে দরজাটা আলতো করে খুলে ফেলেছে এটা মনে হলো এই মজনু টের পেয়ে গেছে। সে হাঁটা থামিয়ে দিয়ে আয়েশার দিকে ঘুরে তাকায়। তখন বলে যে ভাবি চিন্তার কোনো কারণ নাই, আমার ঘুম যাতে না আসে এই জন্য একটু হাঁটাহাঁটি করছি। তখন আয়েশা চিন্তা করে হয়তোবা সে কি থেকে কি শুনেছে, ভুল শুনেছে, আবার সে ঘরের ভিতরে চলে যায়। তার কিন্তু ঘুম আসছে না, ঘুম আসার কথাও না। দুশ্চিন্তায় তার ঘুম কোনোভাবেই আসছিল না। বাচ্চাটা পাশে শুয়ে আছে, এটা একটা ছেলে সন্তান ছিল। তো আয়েশা সে বসে আছে, দোয়া দুরুদ পড়ছে স্বামীর রুহের মাগফিরাতের জন্য। এরকম আর প্রায় ঘন্টাখানিক কেটে যায়। এরপর সে চিন্তা করে যে একটু দেখি তো যে এই মজনু মিয়া কি করছে। সে তখন আবার দরজাটা একটু ফাঁকা করে বাইরে তাকিয়েছে, দেখলো যে না, মজনু মিয়া বসে আছে, এবার লাশের কাছাকাছি বসে আছে, চুপচাপ বসে আছে। এমনি হাতে পায়ে মশা পড়ছে, এগুলো একটু তাড়ানোর চেষ্টা করছে। এই
আর হারিকেনটা একদম মিটিমিটি জ্বলছে। এখন কিন্তু আর কোনো সন্দেহ রইল না এই আয়েশার মনে। সে আবার ঘরে চলে গেল। কখন যে একটু ঘুমের ঝুল চলে আসছে এটা আয়েশা বলতে পারে না। তার ঘুমের যে ভাবটাই, তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে যায় মটমট মটমট শব্দে। আয়েশা চিন্তা করলো কি ব্যাপার, এরকম মটমট শব্দ হচ্ছে। মনের সুখে কেউ হাড় চিবলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ, আবার মাঝে মাঝে চপচপ আওয়াজও আসছে। এবার আয়েশা উকি দিয়ে দেখার চেষ্টা করে ঘটনাটা কি। এবার সে যে দৃশ্যটা দেখে, এটা দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। সে দেখে এই যে মজনু, সে কি করছে, সে তার স্বামীর লাশটা এমন ভাবে খেয়ে ফেলেছে, স্বামীর মাথাটা একপাশে পড়ে আছে খাটিয়ার বাইরে, শরীরের চামড়াটা আলাদাভাবে পড়ে আছে, চামড়া ব্যতীত এবং মাথা ব্যতীত সমস্ত শরীর একদম শেষ, খেয়ে ফেলেছে। তখন আয়েশা প্রচন্ড ভয় পেয়েছে। আয়েশা চিন্তা করছে এবার হয়তোবা তার এবং তার সন্তানের পালা। সন্তানকে যখনই কোলে তুলেছে এর মধ্যে তার বাচ্চার ঘুম ভেঙে যায়। বাচ্চাকে ইশারা দিয়েছে চুপ করতে, আর তার মুখের উপরও হাত দিয়ে চেপে ধরেছে। এদিকে ওই জিনিসটা তো লাশ খাওয়ায় ব্যস্ত। আয়েশা দরজা খুলে এক দৌড় দিয়েছে। যখনই দৌড় দিয়েছে, ওই জিনিসের পাশ দিয়েই দৌড় দিয়েছে, ওই জিনিসটা তখনও মনে হচ্ছে টের পাইনি, পরে টের পেয়েছে। আয়েশা তো দৌড়ানো শুরু করছে, চিৎকার করছে, কে কোথায় আছো বাঁচাও। এরপরে পেছন দিকে যখন তাকিয়েছে তখন দেখে ভয়ঙ্কর লোমশ একটা দানবীয় আকৃতির প্রাণী তাকে ধাওয়া করেছে। এদিকে আয়েশা চিৎকার করছে, চিৎকার করতে করতে একটা বাড়ির কাছাকাছি চলে আসে। এসে ওখানেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর আর তার কিছু মনে নেই। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে সে এক প্রতিবেশীর বাড়িতে। সে কিন্তু তখন কথা বলতে পারছিল না, ইশারায় বোঝাচ্ছে তার সন্তান কোথায়। তখন পাশের ঘর থেকে তার সন্তানকে নিয়ে আসা হলো। দেখা গেল সন্তান ঠিকঠাক আছে, আয়েশাও ঠিকঠাক আছে। এরপর আয়েশা একটু স্বাভাবিক যখন হয় তখন সে বলে কি ঘটনা ঘটেছে। লোকজন যখন ওদিকে যায়, গিয়ে দেখে সত্যি এই যে সলিম, তার মাথা একদিকে পড়ে আছে আর শরীরের পুরো চামড়াটা আর একদিকে, আর ছোটখাটো কিছু হাড় পড়ে আছে, কিন্তু মাংসের কোনো অংশই নাই, পুরোটাই খেয়ে ফেলেছে। এরপর তো লোকজন ওই যতটুকু হাড় ছিল, চামড়া ছিল, মাথা ছিল, ওটাকেই আবার পানি দিয়ে ধুয়ে যে কাফনের কাপড়টা ওখানে ছিল তার মধ্যে মুড়িয়ে জানাজা পড়ে দাফন করে দেয়। এই যে আয়েশা, সে তো সবাইকে সব ঘটনা খুলে বলে। সকালবেলা তার মা বাবাও চলে এসেছে। আসলে সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে কেউ বুঝতেই পারেনি যে কিভাবে কি হয়ে গেল। আয়েশা নামের মেয়েটা, সেও কিন্তু এই ভয় পাবার কারণে বেশি দিন বাঁচেনি। তাছাড়া ওই রাতেই নাকি আয়েশা একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের মধ্যে ওই অবয়বটা এসে বলেছিল, আর একটু সুযোগ যদি পাইতাম রে, তাহলে তোদের মা এবং ছেলে দুইটাকেই খেয়ে ফেলতাম। আমার ক্ষুধা কিন্তু যায় নাই, ক্ষুধা কিন্তু রয়ে গেছে, আমি আবার আসব। এইটা কিন্তু স্বপ্নে একবারই দেখেছে। তবে আয়েশা যে ভয় পেয়েছিল ওই বয়সে, সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, সে তার মায়ের বাড়িতেই মৃত্যুবরণ করে। ওই সন্তান কিভাবে বড় হয়েছে, পরবর্তীতে তার সাথে কি হয়েছিল, এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায় না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, আমরা অনেক ভয়ের ঘটনাই বলি, কিন্তু এত অল্প বয়সে যখন কোনো মেয়ে বিধবা হয়ে যায়, এরকম ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটে, পরবর্তীতে ভয়ের কারণে তারও মৃত্যু ঘটে, আসলে বিষয়টা কতটাই না হৃদয় বিদারক। আমরা চাই না এরকম ঘটনা কারোর সাথে ঘটুক। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ানকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এই মুহূর্তে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আপনাদেরকে নতুন করে ভাবাবে, এতটুকু ইনশাল্লাহ বলতে পারি। ঘটনাটি আমি যখন পড়লাম আমি নিজেও খুবই খুবই অবাক হয়েছি। কেন অবাক হয়েছি
ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম হচ্ছে মাসুম হোসেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গোপিনপুর গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামের খাফসি নামক একটি ছোট শহরে রয়েছেন, সেখানে একটি ফাস্ট ফুডে কর্মরত রয়েছেন। ঘটনাটি শুরু করার আগে একটি মেসেজ আমাদের লিসেনারদেরকে দেবার জন্য উনি অনুরোধ করেছেন। তা হচ্ছে, উনি জানিয়েছেন প্রবাস জীবনে অনেক মানসিক অশান্তির মধ্যে থাকতে হয়। দীর্ঘ সময় ডিউটি, আর ডিউটির পর পরিবারের সাথে যখন কথা বলা হয় তখন অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তাদেরকে ফোন করেন। কারো স্ত্রী ফোন করেন এর নামে ওর নামে নালিশ করে, আবার দেখা যাচ্ছে মা বাবা ফোন করেন কারো স্ত্রীর নামে নালিশ নিয়ে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অনেকেই ফোন করেন। দেখা যাচ্ছে প্রচন্ডই কষ্টের মধ্যেও অনেক মানসিক অশান্তি নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়। এমন অবস্থা হয় কেউ আত্মহত্যা করারও চেষ্টা চালান, সেটাও অনেকে করতে পারেন না। তাই উনি অনুরোধ করেছেন যে প্রবাসে যারা রয়েছেন, দেশ থেকে এমন কোনো কথা, এমন কোনো আচরণ বা এমন কোনো কিছু চাওয়া যা তাদের মানসিক কষ্টের কারণ হয়ে যায়, এমন বিষয় যেন আমরা না বলি। আশা করছি আমাদের সম্মানিত লিসেনারগণ যারা আছেন, যাদের আত্মীয় স্বজন বিদেশে রয়েছেন, প্রবাসে রয়েছেন, রেমিটেন্স যোদ্ধা হিসাবে কাজ করছেন, তাদের প্রতি আমরা যথেষ্ট আন্তরিক হব। চলুন এবার ঘটনায় চলে যাই। ওনার ফাস্ট ফুডের একজন ক্যাশিয়ার রয়েছেন যার নাম হচ্ছে জেমি। এই জেমি কিন্তু ক্রিশ্চিয়ান, তার বাড়ি হচ্ছে কেনিয়াতে। তো জেমি সবসময় মন মরা হয়ে থাকতো। তো উনি চিন্তা করেছেন, যেহেতু দোকানের ক্যাশিয়ার আর আফ্রিকান লোকেরা কিন্তু একটু মুডি হয়ে থাকে, বিশেষ করে ওখানে যারা কাজ করেন ওরা কিন্তু অল্প কথা বলে আর খুব একটা হাসাহাসি করে না। এটা তাদের স্বভাবগত কোনো বৈশিষ্ট্যও হতে পারে, এই জন্য সে খুব একটা কথা বলে না। আর এই ফাস্ট ফুডের মালিকের ছেলে দুবাইতে লেখাপড়া করে, সে মাসে একবার আসে, কখনো কখনো দুবারও আসে, আবার দেখা যাচ্ছে 2 মাস পরে একবার এসেছে। তো এভারেজে প্রতি মাসে একবার আসে আর কি। জেমির সাথে দোকানের আয় নিয়ে বিভিন্ন কথা বলে, হিসাব নিকাশ দেখে আর কি। জেমির সাথে তার বেশি কথা হয়। তো একদিন সে এসেছে, দেখা গেল এবার হিসাব নিকাশ নিয়ে কথা হচ্ছে না, এমনিতেই কথা বলছে। এদিকে ওই ফাস্ট ফুড বন্ধ হওয়ার সময়ও চলে এসেছিল, ওই সময় অন্য কোনো কাস্টমারও ছিল না। দেখা যাচ্ছে তারা এবারের মতো কিছু একটা বিষয় নিয়ে এমন ভাবে কথা বলছে, এটা যে আসলে দোকান সম্পর্কিত বা ব্যবসা সম্পর্কিত কোনো কথা না, এটা কিন্তু এই যে মাসুম ভাই বুঝতে পেরেছেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তো ওনার সাথে আরেকজন ইন্ডিয়ান ছিলেন, তার নাম হচ্ছে সায়েদ। তো এই দুইজন ওখানে গিয়েছেন, মানে অনুমতি নিয়েই তাদের সাথে বসেছেন গল্পগুজব করার জন্য। আর যেহেতু ওই দোকানের যিনি মালিক, তার এই ছেলের বয়স আবার কম, যার কারণে তার সাথে কথা বলে এনারাও আবার বেশ আনন্দ পান। তার কথার মধ্যে কিন্তু ওই রকম একটা রুক্ষ ভাব নাই। যখন কথা হচ্ছিল তখন যেই প্রসঙ্গ শুরু করেছেন এই জেমি, শুরুতে কেউ বুঝতেই পারেন নাই যে এটা কোনো ভয়ের ঘটনা। সেই ঘটনাটি এখন বলবো। তো জেমি জানান যে উনি যখন কানাডাতে ছিলেন তখন উনি কিন্তু একজন পশু চিকিৎসক ছিলেন। পশু চিকিৎসক বলতে বন্য পশু চিকিৎসক। কেনিয়ার যেই জায়গায় তার বাড়ি, তার নাম হচ্ছে সাংগাই, সাংগাই নামক স্থানে তার বাড়ি। সে একটা বেসরকারি সংস্থায় কাজ করত। এই সংস্থাটার নাম হচ্ছে KAA। KAA এর ইলাবোরেশনটা কি এটা অবশ্য মাসুম হোসেন ভাই আমাদেরকে বলতে পারেননি। তো চুক্তিভিত্তিক কাজ করতে হয় সংস্থার সাথে। তো উনি একজন পশু চিকিৎসক হিসেবে 10 বছরের চুক্তিতে ওখানে জয়েন করেন। সময়টা 1997 সালের দিকে উনি জয়েন করেছেন আর কি। তো কেনিয়াতে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে ওয়াইল্ড বিস্ট বা বন্য গরুর মতো দেখা যায় যেগুলোকে, ওয়াইল্ড বিস্ট, তারপরে জেব্রা, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ে লক্ষ লক্ষ জেব্রা, তারপর ওয়াইল্ড বিস্ট, এগুলো কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গাতে মাইগ্রেশন করে। আমরা দ্য গ্রেট মাইগ্রেশন বা দ্য গ্রেট সেরিঙ্গেটি মাইগ্রেশন, যেটা মাসাই মারা দিয়ে হয় আর কি, প্রায় 50 লাখ 70 লাখও পশু এরকম এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়।
তখন সমস্যা যেটা হয় সেটা হলো যে ওই সময়ে ওই এলাকার কিছু বন্য প্রাণী যেমন সিংহ সহ আরো বেশ কিছু বন্য প্রাণীর প্রজনন মৌসুম থাকে, যার কারণে এরা যখন এত পরিমাণে এক জায়গা থেকে আরেক জায়গা যায় তখন অনেক সিংহ শাবক সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণীর যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এরা কিন্তু আহত হয়। তখন যে কাজটি করতে হয়, যদি এরা কেউ আহত হয় এদেরকে এক ধরনের দেখবেন যে বন্দুক আছে, তা দিয়ে যখন গুলি করা হয়, এটা মূলত গুলি থাকে না, এটা এক ধরনের ইনজেকশন থাকে, ট্র্যাঙ্কুলাইজার গান বলে এটাকে। তো এটা দিয়ে যখন কোনো প্রাণীকে আঘাত করা হয় মূলত সেই প্রাণীটা কিন্তু মারা যায় না, সে অজ্ঞান হয়ে যায়, তখন তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে চিকিৎসা করাতে হয়। তো এই কাজটা মূলত এই জেমি তার টিমকে নিয়ে করত। তাদের একটা গাড়ি দেওয়া হয়েছিল, এই গাড়ি নিয়ে সবসময় টহল দিতে হতো ওই এলাকাগুলোতে। তো সালটা 1999, ওনাদের দলে 4 জন ছিলেন। তা রাতের বেলা তখন কিন্তু যে মাইগ্রেশনের সময় চলছে আর কি, এই যে মাসাই মারা দিয়ে যে মাইগ্রেশনটা হয় আর কি, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, রাত আনুমানিক তখন 2টার মতো বাজে। ওনারা তখন টহলে ছিলেন আর কি। ওনারা একটা শুকনো নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনাদের চোখ আটকে যায় নদীর মাঝখানের দিকে। তখন নদী কিন্তু শুকনো, ওনারা সবাই দেখতে পান সেখান থেকে সাদা আলোর একটা আভা বের হচ্ছে। বিষয়টা বোঝার জন্য ওনারা গাড়ি থেকে নেমে হেঁটে সেই দিকে আগাতে থাকেন। কিছুটা কাছে যাবার পর ওনারা যেটা দেখতে পান তা নিজের চোখকেই কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না। ওনারা দেখেন সেখানে অনেকগুলো পশু, তারা এমন ভাবে বসে আছে মনে হচ্ছে কোনো রাজা তার সভাসদদেরকে নিয়ে জরুরি কোনো মিটিং করছে। সেখানে সব ধরনের পশু পাখি ছিল, সিংহ, চিতা, হায়না, হাতি, মহিষ, গন্ডার, হরিণ, বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে শকুন এই টাইপের, তারপরে ঈগল, এগুলো ছিল। ওনারা অবাক হয়ে তাকিয়ে দেখছিলেন আর ভাবছেন এটা কিভাবে সম্ভব। হরিণ, সিংহ, চিতা সব পশু একসাথে, অথচ কেউ কাউকে আক্রমণ করছে না। সেই রাতে গভীর কালো অন্ধকার ছিল, তারপরেও কেন জানি ওনারা দিনের আলোর মতো সব পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। এমন মনে হচ্ছিল যে সেইখানটাই দিন, অন্য পাশে অন্ধকার। ওনারা তো একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন আর ভাবছিলেন যে কি দেখছেন ওনারা। আর ঠিক তখনই খুব জোরে একটা সিংহের গর্জন ওনারা শোনেন। মনে হচ্ছিল 15 থেকে 20টা সিংহ একসাথে ডেকে উঠলে যেরকম শব্দ হয় ঠিক তেমন শব্দ হয়েছে। এত জোরে শব্দ হয়েছে মনে হচ্ছে ওনাদের ওই জায়গাটাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থরথর করে মাটি কেঁপে উঠেছে। ওনারা দেখলেন অনেক দূর থেকে একটা সাদা আলোর আভা ওনাদের দিকে এগিয়ে আসছে। ওনারা একদম ফ্রিজের মতো জমে গিয়েছেন। ওনাদের গাড়িও কাজ করছে না, গাড়ির স্টার্ট নিচ্ছে না, গাড়ির স্টার্ট ওখানেই বন্ধ হয়ে গেছে, আর ওনারাও নড়াচড়াও করতে পারছেন না। ওনারা শুধু তাকিয়ে দেখছেন আর একজন আরেকজনের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছেন। ওনাদের কাছে মনে হচ্ছিল চারপাশের বাতাসের মধ্যে থাকা অক্সিজেন ফুরিয়ে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। একটু পর দেখলেন সেই সাদা আলোটা অনেকটাই কাছে চলে এসেছে। এরপর যেটা দেখেন সেটা আরো বেশি ভয়ানক। ওনারা সবাই একসাথেই দেখলেন যে একটা সাদা রঙের সিংহ, সেটা এতটাই বড় ছিল যে ওনাদের কল্পনারও বাইরে, একটা পূর্ণবয়স্ক হাতির সমপরিমাণ, এত বড়। আরো অবাক করা বিষয় হলো তার পাশে 2টো বড় হরিণ, যেগুলোকে ইম্পালা হরিণ বলে আর কি, যেগুলো সাইজ অনেক বড় হয়, এরকম 2টো হরিণ রয়েছে। মনে হচ্ছে হরিণ 2টো তার দেহরক্ষী। তাদের দেখে বাকি সব পশু সাইড হয়ে নিচের দিকে মাথা দিয়ে বসলো। সিংহটা একটা পাথরের উপরে দাঁড়ালো আর হরিণ 2টো তার পাশে। ওনারা ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বারবারই ব্যর্থ হচ্ছিলেন। কষ্টের বিষয় হলো ওনারা কেউই কথা বলতে পারছিলেন না, কারোরই মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু নির্বাক হয়ে তাকিয়েছিলেন। আর ওই সিংহটা নাকি এতটাই সাদা ছিল যে মনে হচ্ছিল কোনো সাদা রং দিয়ে তার পুরো শরীর ঢেকে দেওয়া হয়েছে, আর তার চোখগুলো ছিল ভয়ঙ্কর রকমের হলুদ। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওনারা মানতেই পারছিলেন না। সিংহের শরীর থেকে সাদা রঙের ফোঁটা ফোঁটা পানি পড়ছিল টপ টপ করে, আর সেই ফোঁটা পড়ার শব্দটা ওনারা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সিংহটা এমন ভাবে তাদের দিকে তাকিয়েছিল, এই তাকানো ভাবটা আস্তে আস্তে শান্ত হয়ে এসেছে, আর তার চোখের হলদেটে ভাবটাও কেটে গিয়ে স্বাভাবিক হয়ে গেছে। এরপর সে কি করলো, দুপাশে যে 2টো হরিণ রয়েছে, ইম্পালা হরিণ, তাদের দিকে তাকালো। তাকানোর পরপরই মনে হলো ওরা কোনো ইশারা পেয়েছে,
সাথে সাথে ওই জায়গাটা অন্ধকার হয়ে গেল, যেরকম চতুর্পাশে অন্ধকার রয়েছে ওই রকম, ওখানে আর কিছুই নেই, একদম স্বাভাবিক। এরপর যেটা হলো সেটা হলো যে ওনাদের গাইডে থাকা একজন সহকারী তীব্র চিৎকার, এমন চিৎকার যে এ যে কোথায় গেল, কি হলো বুঝতে পারলেন না। এরপর বাকি দুইজন তাকে খোঁজার জন্য নেমে গেল, কিন্তু তারা আর কখনোই ফেরত আসলো না। তাদের সাথে ওয়্যারলেস সেট ছিল, এই ওয়্যারলেস সেটের মাধ্যমে যখন জেমি বারবার মেসেজ পাঠাচ্ছিলেন তাদের ওখান থেকে কোনো রিপ্লাই আসছিল না। কি করবেন? সাথে সাথে ওই সময়ে কর্তৃপক্ষকে জানালেন যে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে হবে, ওয়্যারলেস সেটের মাধ্যমে যোগাযোগ করা হলে তখন তারাও নাকি ওই সময় ওই মেসেজটা পাচ্ছিলেন না। ওই সময় গাড়ি নিয়ে এই জেমি অন্যদেরকে খুঁজতে লাগলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। খুব বেশি দূর আগানোর মতো সাহস তার হয়নি, সে মূল ক্যাম্পে ফেরত আসে। সকালে যখন সবাইকে এই বিষয়টা জানানো হয়, সবাই আসে, খোঁজাখুঁজি করে, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। তখন এই জেমিকে পুলিশে নিয়ে গেল। পুলিশ বারবার জিজ্ঞেস করছে যে কি হয়েছিল, জেমি তো সেই কথাটাই বলছে, কিন্তু কেউই বিশ্বাস করছে না। এদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল, যে প্রথমে চিৎকার করেছিল, একটা পাশে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, সেও ওই একই বর্ণনা দিয়েছে। কিন্তু সমস্যা যেটা হলো তা হলো পুলিশ তো এটা বিশ্বাস করলোই না, বরং তাদেরকে বলা হলো যে তোমরা এই দুইজনকে খুন করেছ। তাদের লাশও পাওয়া যাচ্ছিল না। প্রায় 7 দিন পর ঘটনাস্থল থেকে 70 কিলোমিটার দূরে নাকি এই দুইজনের ডেড বডি পাওয়া যায়। 7 দিন পরে তাদের ডেড বডি পাওয়া গেলেও শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্নটা পর্যন্ত ছিল না। আর তাদের শরীরটা পচনও ধরেনি, শরীরে জাস্ট রোদের কারণে কিছুটা শুকিয়ে গিয়েছিল। তাদের গলায় মানুষের হাতের ছাপ পাওয়া নাকি গিয়েছে। ছাপ পাওয়া নাকি এভাবে গিয়েছে যে মানুষের হাতই তাদের গলায় চাপ দিয়ে ধরে মেরে ফেলেছে, তবে হাতের যেই রেখার চিহ্ন এটা ছিল না। হাতে কোনো দাস্তানা বা গ্লোভস পরে তাদেরকে হত্যা করা হয়েছে, এরকম নাকি পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে। সুতরাং এই বিষয়টা যখন চলে এসেছে তখন তো জেমি সহ অন্য যেইজন আহত হয়েছিল তাকে তো আর বাঁচানোর কোনো সুযোগ নাই, তাদের তখন জেল হয়ে যায়। তবুও বিভিন্নভাবে পরিস্থিতি বিবেচনায় তাদেরকে নাকি 10 বছরের সাজা দেয়া হয়েছিল। তাদের যখন জেল হলো, এক রাতে নাকি একটি ইম্পালা হরিণকে স্বপ্নে দেখে এই জেমি। তাদের ভাষায় নাকি সে বলছিল যে অনেক বড় ভুল করেছিস, এই ভুলের শাস্তি তোরা পাবি, আর পরিবার সহ পাবি। কোনো একদিন নাকি এই জেমির পরিবার জেলখানায় যখন গাড়িতে করে দেখা করতে আসছিল, তাদের ব্যক্তিগত এই গাড়িটা মারাত্মক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে তারা সবাই মারা যায়। 10 বছর জেল খেটে সে বাইরে বের হয়। এরপর সে আর ওই দেশে থাকেনি, সৌদি আরবে চলে আসে। বিভিন্ন ধর্মের পুরোহিত, ইমাম, রাকি, যাজক তাদেরকে কিন্তু এই ঘটনাটা জেমি বলেছে, তারা নাকি কেউই এই ঘটনার কোনো ব্যাখ্যাই দিতে পারেনি। এটা ঠিক কোন ধরনের জিন, নাকি জিন ছিল না কি ছিল, এটা কেউই বলতে পারেনি। কোনো কিছু যে হাজির করতে পারবে এটাও নাকি করতে পারেনি। সে তার পুরো পরিবার হারিয়েছে। এই ঘটনাটার কারণেই সে খুব মনমরা হয়ে থাকে। এই ঘটনার ব্যাখ্যাও কেউ দিতে পারেনি। এই ঘটনাটা তাকে কুরে কুরে খায়। সে এখনো এরকমই রয়ে গেছে। এরকমই রয়ে গেছে বলতে সে একাকী রয়ে গেছে। সে এভাবেই জীবনযাপন করছে। মূলত এই কারণেই সে খুব মনমরা হয়ে থাকে। সে আজও জানে না তার অপরাধ কি, আর আজও জানে না সে আসলে কাদেরকে দেখেছে। এরকম কি হয়? জঙ্গলের ভেতরে না জানা অনেক রহস্যই তো থাকে, কিন্তু এইরকম ঘটনা কি প্রিয় লিসেনার্স আপনারা শুনেছেন? কয়েকটা ঈশপের গল্পের মতো হলেও ঘটনা কিন্তু সত্য। ধন্যবাদ জানাচ্ছি মাসুম হোসেন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। এমন ঘটনা আসলেই আমরা খুবই কম পাই। আফ্রিকার বিভিন্ন প্রান্তে কতই না ঘটনা রয়ে গেছে।
আফ্রিকা তো বাদ, আমাদের দেশেও যে কত ঘটনা রয়েছে, সবাই কি সেই ঘটনাগুলো বলে? অনেকেই কিন্তু ঘটনা শেয়ার করতে চান না। তবু আমরা বলি, প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করুন প্লিজ। তাহলে কিন্তু এই না জানা অনেক ঘটনা আমরা শেয়ার করতে পারবো, অনেক রহস্য সম্পর্কে আমরা জানতে পারবো, নিজেরাও সতর্ক হব, অন্যদেরকেও সতর্ক করতে পারবো। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবার স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ইতোপূর্বে ওনার পাঠানো আরো দুটি ঘটনা আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ মাজহারুল আলম। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ফরিদপুর ইউনিয়নে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, মূলত একজন বড় ভাই, উনি ওনার পাঠানো দুটি ঘটনা প্রচারের পর যখন সেই বড় ভাই শুনেছেন, তখন উনি অনুপ্রাণিত হয়েছেন যে এই মাজহারুল আলম ভাইকে একটি ঘটনা দেই। যদিও বা সেই বড় ভাই নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, কেননা সেই বড় ভাই তার দুবাই প্রবাসী এক রুমমেটের কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। আর যার সাথে ঘটনাটি ঘটেছে তার নামটা আমরা বলছি, তার নাম হচ্ছে আওলাদ হোসেন। ঘটনাটি ঘটেছিল 1995 সালের দিকে। তো ঘটনাটি ঘটে নরসিংদী জেলার বেলাবো উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। এই আওলাদ ভাইদের পৈতৃক ভিটার পাশে একটা পুরনো বিল রয়েছে। এই বিলকে ঘিরে অনেক ধরনের কথাই নাকি প্রচলিত রয়েছে। তো যেদিন ওনারা ওই বিলে মাছ ধরতে গিয়েছেন কয়েকজন মিলে, এদের মধ্যে মোটামুটি কয়েকজন ছিলেন বলতে একজন, যার নাম হচ্ছে শফিক। তো এই দুজন মিলে মাছ ধরতে গিয়েছেন কুনি জাল দিয়ে। কুনি জাল এক ধরনের জাল, আঞ্চলিক ভাষায় সেই জালকে কুনি জাল বলা হয় আর কি। তো ওনারা মাছ ধরছেন, রাত তখন প্রায় 2টো বাজে। ওনারা প্রথম দিকে বিলের এক সাইড দিয়ে মাছ ধরছিলেন, এরপর আস্তে আস্তে হাঁটু পানিতে নেমেছেন, মাছ ধরছেন, ভালোই মাছ পাচ্ছিলেন। চারদিকে একেবারে নিশ্চুপ অবস্থা ছিল, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। মাঝে মাঝে পানিতে ব্যাঙের সাঁতার কাটাও শোনা যাচ্ছিল। আবার কখনো কখনো মাছ পানির উপরের দিকে উঠে এসে শরীরটাকে একটু নাড়া দেয়, তখন পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হয়, এই শব্দও পাওয়া যাচ্ছিল। এছাড়া অন্য কোনো ধরনের শব্দ কিন্তু ছিল না। যেখান দিয়ে ওনারা মাছ ধরছিলেন সেখানে কিন্তু বাতাসের কারণে হালকা হালকা ঢেউ দেখা যাচ্ছিল, যেটা সাধারণত পুকুরেও দেখা যায়। ওনাদের হাতে কিন্তু টর্চ লাইট ছিল। ওনারা সামনের দিকে একটা জায়গায় আলো ফেলে একদম থমকে যান। সেই জায়গার পানি একদম স্থির হয়ে আছে, যেমনটা গ্লাসের মধ্যে পানি আমরা স্থির হওয়া অবস্থায় দেখতে পাই, ঠিক তেমন এইরকম শান্ত স্থির পানি কিন্তু ওই সময় বিলের অন্য জায়গায় ছিল না। ঠিক নির্দিষ্ট একটা জায়গায় ওই রকম পানি। হালকা বাতাস কিন্তু চতুর্দিকে ছিল, তবু ওখানে পানি এমন স্থির হয়ে আছে কেন তা কিন্তু এই আওলাদ ভাই আর ওই শফিক ভাই দুজনই কিন্তু আলোচনা করছিলেন। হঠাৎ করে ওনারা দুজনই দেখতে পেলেন একটা সাদা ধোঁয়ার মতো কিছু, একটা অনেকটা কুয়াশার মতো ওই পানির উপর দিয়ে ভেসে ভেসে ওনাদের দিকে আসতে শুরু করলো। এই শফিক ভাই হঠাৎ করে একদম চুপ হয়ে গেলেন। মাত্রই কিন্তু কথা বলছিলেন উনি, একদম চুপ হয়ে গেছেন। মনে হচ্ছে যে উনি একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে আওলাদ ভাই বলছেন, কিরে শফিক, কি হয়েছে, দাঁড়িয়ে রইলি কেন? তখন এই আওলাদ ভাই ওনার হাতে থাকা টর্চ লাইটের আলোটা যখন এই শফিক ভাইয়ের মুখে ধরেছেন, তখন মারাত্মক ভয় পেয়ে গেছেন। উনি দেখেন এই শফিক ভাই তাকিয়ে রয়েছে ঠিক আছে, কিন্তু তার চোখের রংটা একদম সাদা হয়ে গেছে। অনেক বড় বড় চোখ করে তাকিয়ে আছে, চোখের কোনো অংশে একটা কালো দাগও নেই। এক কথায় এক অস্বাভাবিক অবস্থা। হঠাৎ করেই এই শফিক ভাই
এক হাত উঁচু করে তার তর্জনী আঙ্গুলটা সামনের দিকে এগিয়ে দিয়ে বলছে, ওরা ডাকছে, ওরা আমাদেরকে ডাকছে। এদিকে আওলাদ ভাই ঘটনার অস্বাভাবিকতা টের পেয়ে জাল টাল ফেলে দিয়ে এই শফিক ভাইকে টেনে বিলের পাড়ে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু শফিক ভাইয়ের শরীরটা এত ভারী মনে হচ্ছিল ওনার কাছে, মনে হচ্ছে উনি কোনো মানুষকে টানা হেঁচড়া করছেন না, অনেক ভারী কোনো পাথরকে টানা হেঁচড়া করছেন। যাই হোক, অনেক কষ্টে এই শফিক ভাইকে বিলের একদম পাড়ের দিকে টেনে আনতে সক্ষম হন। যখনই একদম পাড়ের দিকে চলে আসছেন, তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করে। কান্নাটা কোথা থেকে আসছিল এটা আওলাদ ভাই বুঝতে পারছিলেন না। এটা কি সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, না উপর থেকে? মনে হচ্ছে সব দিক থেকেই হচ্ছে। আর এমন হৃদয় বিদারক কান্নার আওয়াজ, যখন কোন একটা শিশুকে অমানবিক নির্যাতন করা হয়, শিশুটা যখন আর্তনাদ করে কেঁদে ওঠে, মনে হচ্ছে ওরকম ভাবে কেউ কান্না করছে। আর তখন দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই বিলের পাড়ে কিন্তু একটা পুরনো বটগাছ রয়েছে, ওই দিকে নজর গিয়েছে আওলাদ ভাইয়ের। তখন উনি দেখেন ওই বট গাছের উপরে মোটামুটি 7 কি 8টা, উনি গুনতে পারেন নাই ঠিক, তবে আনুমানিক 7 কি 8টা ছায়ার মতো অবয়ব ওনাদের দিকে এগিয়ে আসছে। ওই সময় অমাবস্যা থাকলেও এগুলোকে কিন্তু আবার বোঝা যাচ্ছে, এগুলা ভেসে ভেসে ওনাদের দিকেই আসছে, কারো চেহারা কিন্তু বোঝা যাচ্ছে না। ওই অবস্থায় এই শফিক ভাইকে ছেড়ে দিয়ে উনি দৌড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই উনি ওখান থেকে নড়াচড়াও করতে পারছিলেন না। ওই অবয়বগুলো যখন আস্তে আস্তে আরো কাছে এলো, তখন পচা মাটির এক ধরনের গন্ধ তার নাকে এলো। আর এগুলো একসাথে একই কথা বলে উঠল, তা হচ্ছে, আমাদের শান্তি নষ্ট করছিস তোরা, এর শাস্তি পাবি। এই কথা বলার সাথে সাথে এই যে শফিক ভাই, সে কিন্তু এতক্ষণ একদম চুপচাপ, কোনো কথা বলছে না। সে হঠাৎ করে উল্টো ডিগবাজি দিয়ে পানির মধ্যে ডুব দিল। এদিকে আওলাদ ভাই তো চিৎকার করে উঠলেন যে, শফিক তুই কোথায় গেলি? ওই সময় মনে হলো কেউ আওলাদ ভাইয়ের গলাটা টিপে ধরেছে। এরপর ওনার আর কিছুই মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরত আসে, তখন উনি দেখেন উনি বাড়িতে আছেন। জ্ঞান ফেরত আসার পর উনি জানতে পারলেন উনি 2 দিন অজ্ঞান ছিলেন। পরদিন সকালবেলা, অর্থাৎ যেদিন উনি গিয়েছিলেন, যে রাতে, সকালবেলা ওনাকে বিলের পাড়ে মানুষজন দেখতে পায়। তবে শফিক ভাইকে আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি হয়েছে, পাওয়া যায়নি। এরপর ওনাদের এলাকার একজন নাম করা পীর সাহেব, যিনি নাকি এখনো জীবিত আছেন, তবে এই আওলাদ ভাই নামটি বলেননি আর কি, তার কাছে যাওয়া হয়। যখন ওনার কাছে একদম আগাগোড়া সবকিছু বলা হয়, উনি ওনার মতো করে চেষ্টা করবেন বলেই জানান। তবে উনি এতটুকু জানিয়েছেন যে এই যে শফিক ভাই, উনি আর জীবিত নেই, তবে তার লাশটা ফেরত দেবে বলে নাকি ওরা জানিয়েছে। মোটামুটি 7-8 দিন পর এই শফিক ভাইয়ের লাশ ওই বিলের পানিতেই ভেসে ওঠে। আমরা সাধারণত এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে একটি কমন বিষয় দেখতে পাই, তা হচ্ছে, মনে হচ্ছে মাত্রই লাশটি মেরে ফেলা হয়েছে, বা লাশটি মাত্রই মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি, এরকম আর কি শুনি তো, তাই না? কিন্তু এই ঘটনার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। লাশটি দেখে এমন মনে হয়নি, লাশটি আরো আগেই এই অবস্থা হয়েছে। তবে লাশটির যে বিভৎস অবস্থা ছিল, তা যে কেউ দেখলে আটকে উঠবে। তা হচ্ছে, শরীরের প্রত্যেকটা জয়েন্টটা উল্টো দিকে করে মুচড়ে রাখা, মাথাটা উল্টো দিকে ঘোরানো, কোমরটা উল্টো দিকে ঘোরানো, মানে এইভাবে এমন ভাবে মুচড়ে রেখেছে। কখনো কখনো এমন অবস্থা হয়েছে যে শুধু একটা মোচড় দেয়নি, কয়েকটা মোচড় দিয়েছে সেখানে, এমন অবস্থা। এই অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে বেশি পচন ধরেছিল বিষয়টা এরকম না, অনেকটা ফুলে গিয়েছিল বিষয়টা এরকম না। তবে দেখাই যাচ্ছিল যে লাশটি বেশ কয়েকদিন আগের, এরকমটা মনে হচ্ছিল। পরবর্তীতে ওই হুজুর অনেকগুলো কথাই বলেছিলেন,
তবে সেই কথাগুলো প্রকাশ করা নিষেধ। যতটুকু প্রকাশ করার অনুমতি পাওয়া গিয়েছিল তা হচ্ছে বিলের ওই জায়গাটাতে শত শত বছর ধরে এক প্রাচীন জিনের গোত্র বসবাস করে। এই জিনের গোত্র তারা কিন্তু মানুষকে আক্রমণ করে না, ক্ষতিও করে না, কিন্তু ওদেরকে যদি কেউ বিরক্ত করতে আসে তাহলে বেঁচে ফেরার আর কোনো পথ নেই। মূলত এই শফিক ভাইকে পজেসড অবস্থাতেই তাকে মেরে ফেলেছে। তাকে নিয়ন্ত্রণ করেই মূলত পানির মধ্যে ডিগবাজি দিতে বাধ্য করা হয়েছে। তাহলে কেন আওলাদ ভাইকে মারল না? যাতে করে এই মেসেজটা মানুষের কাছে আরো ভালো করে পৌঁছায়, এই জন্যই তাকে হত্যা করেনি। পীর সাহেব বলেছিল, তোমার ভাগ্য ভালো, শফিকের পরিণতি তোমারও হতে পারত। তো এই ঘটনার পর এই যে আওলাদ ভাই, উনি প্রায় 6 মাস মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। আস্তে আস্তে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছেন। এখনো নাকি এমন একটা অবস্থা ওনার মাঝে মাঝেই হয়ে যায়, ওনার কাছে মনে হয় ওই যে সেই ছায়া মূর্তিগুলো যেগুলো বট গাছের উপর থেকে এসেছিল আস্তে আস্তে ভেসে ভেসে, যেগুলো একসাথে কথা বলে উঠেছিল, এগুলোকে নাকি উনি এখনো স্বপ্নের মধ্যে মাঝে মাঝেই দেখতে পান। এটাই ছিল ঘটনা। মাজহারুল আলম ভাই আরো জানিয়েছেন যে ওনাদের এলাকায় একজন ব্যক্তি রয়েছেন যিনি নাইট গার্ডের কাজ করেন। তো ওনার কাছ থেকেও অনেকগুলো ঘটনা উনি সংগ্রহ করার চেষ্টা করছেন। আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে মানুষের জীবনে এমন অনেক দুর্ঘটনাই ঘটে যায় যা কখনোই তার কাঙ্ক্ষিত থাকে না। এই যে শফিক ভাই, উনি কখনোই কিন্তু চিন্তাও করেন নাই এই ধরনের বিপদে উনি পড়তে পারেন। আল্লাহ তাআলা এই বিপদে ওনাকে ফেলে দিয়েছেন। তার হায়াত ওই পর্যন্তই ছিল। আর যে জায়গাগুলোতে আসলে কেউ সচরাচর যায় না, যে জায়গাগুলো সম্পর্কে অনেক ধরনের কথা প্রচলিত আছে, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 207তম এপিসোডের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আব্দুর রহমান। ওনার দেশের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়, আর উনি ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরে রয়েছেন আর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। ঘটনাটি মূলত ওনার নিজের সাথেই ঘটেছে। ঘটনার সূত্রপাত হয় 2015 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে। ওই দিন ওনার দাদার মা ইন্তেকাল করেন। তবে উনি জানিয়েছেন ঘটনার মূল শুরুটা যদি আমরা বলি, সেটা এমন সময় হয়েছে তখন ওনার বয়স 3 কি 4 বছর। তবে সেটা ওভাবে বোঝা যেত না। ভালোভাবে বোঝার যেই ব্যাপারটা, এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2015 সালের আর কি। দাদার মা, তাকে কিন্তু আব্দুর রহমান ভাই আম্মা বলে সম্বোধন করতেন। দাদার মা রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন তখন কিন্তু আব্দুর রহমান ভাইকে ডাক দিতেন, এই ওঠ, আমাকে একটু ধরে ধরে নিয়ে যা। উনি কিন্তু একা একাই হাঁটাচলা মোটামুটি করতে পারতেন, তবুও কেউ একজন ধরে নিয়ে গেলে ওনার জন্য সুবিধা হয় আর কি। আর রাতের বেলা উনি একা একা যাবেন, হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, পড়ে যান, সেক্ষেত্রে তো আশেপাশের লোকজন তখন আর থাকবে না, সবাই ঘুমন্ত থাকে ওই সময়। এই জন্যই অধিকাংশ সময় আব্দুর রহমান ভাইকে উনি ডাক দিতেন। দাদার মা মারা যাবার পরদিন সকালবেলা ওনাকে দাফন করা হয়। যেদিন দাফন কাফন করা হয়ে গেল, ওই দিন রাতের বেলার ঘটনা। আব্দুর রহমান ভাই ঘুমিয়ে আছেন, রাত আনুমানিক 2টো কি তার কিছুটা বেশি সময় হতে পারে। হঠাৎ করেই সেই দাদার আম্মা ওনাকে ডাকছেন, এই ওঠ, আমি ওয়াশরুমে যাব, একটু ধরে নে আমাকে। বেশ কয়েকবার ডাকলেন, 1 বার 2 বার 3 বার, আরো বেশি ডেকেছেন। এটা উনি বুঝতে পারলেন। অনেক সময় আমরা শুনি না যে 3 বার ডেকে থেমে যায় বা 3 বারের বেশি ডাকতে পারে না, এরকম কথা শুনি, তা কিন্তু না, অনেকবারই ডেকেছেন। উনি চোখ খোলার পরও বেশ কয়েকবার ডাক শুনেছেন।
উনি ওই সময় ভুলেই গিয়েছিলেন যে উনি আর পৃথিবীতে নেই। উঠেছেন, দরজা খুলে দেখা গেল যে দাদার আম্মা বাইরে দাঁড়িয়ে আছেন। ওনার সাথে হাঁটা শুরু করলেন। এবারে কিন্তু ওনার হাতটা আর উনি ধরতে বলছেন না, উনি একা একাই সুস্থ স্বাভাবিক মানুষের মতোই হেঁটে যাচ্ছেন। এদিকে হয় কি, আব্দুর রহমান ভাই একটা বিষয় খেয়াল করলেন, তা হচ্ছে উনি ওয়াশরুমের দিকে না গিয়ে পাশে থাকা একটি পুকুরের দিকে যাচ্ছিলেন। পুকুরে যে খুব বেশি পানি ছিল তা না, অল্প পানি ছিল। আব্দুর রহমান ভাই ওনাকে বলছেন, ও আম্মা, ওইদিকে কই যাও? তখন উত্তর আসে, আরে আয় আমার সাথে। এক পর্যায়ে আব্দুর রহমান ভাই দেখতে পেলেন যে দাদার আম্মা উনি হেঁটে হেঁটে পুকুরের ঘাট বেয়ে নিচে নেমে যাচ্ছেন। নিচে নামার সময় ওনার এক হাত পেছন দিকে দিয়ে বলছেন, এই আমাকে ধরতো, আমি যেন পানিতে না পড়ে যাই, এখানে হাত মুখ ধোবো। তখন আব্দুর রহমান ভাই হাত ধরেছেন। হাত যখনই ধরেছেন তখন দেখা গেল খপ করে ওনার হাতটাও, অর্থাৎ আব্দুর রহমান ভাইয়ের হাতটাও ওই দাদার আম্মার অবয়বটা ধরে ফেলেছে। এরপর তাকে হ্যাঁচকা টান দিয়েছে পুকুরের দিকে। হ্যাঁচকা টানে উনি কিছুটা নিচে নেমে এলেও হঠাৎ করে মনে হলো এই টানটা উনি আর অনুভব করছেন না, কিন্তু ওই অবয়বটা ওনাকে টানাটানি করেই যাচ্ছে। এদিকে ওই অবয়বটা ঘাড় ঘুরিয়ে একবার খুব বাজেভাবে হেসে দিল। তারপর মনে হলো তার হাসিটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, সে কিছু একটা দেখেছে বলে মনে হলো। সেই দেখাটা কিন্তু এই আব্দুর রহমান ভাইকে না, মনে হচ্ছে তার পেছনে কিছু দেখেছে। এদিকে আব্দুর রহমান ভাইকে সে টানছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই টান আব্দুর রহমান ভাই বিন্দু মাত্র অনুভব করছেন না। এরকম চলছে টানাটানি, কিন্তু এই টান অনুভব করছেন না, কিন্তু আব্দুর রহমান ভাইও যে উপর দিকে উঠে আসবেন সেটাও পারছেন না। এরকম একটা সিচুয়েশন। এরপর আব্দুর রহমান ভাইয়ের আর কোনো কিছু মনে নেই। উনি যখন চোখ খোলেন তখন দেখেন উনি ওনার বিছানায়। পরে দাদির কাছ থেকে জানতে পারলেন যে আব্দুর রহমান ভাইয়ের এক কাকা ফজরের নামাজের সময় পুকুর পাড়ে ওনাকে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে আসে। এরপর সবাইকে বিষয়টা যখন বলা হয় তখন দাদি এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলেন, কেননা উনি এই সমস্ত জিন রিলেটেড বিষয় টুক জানতেন। উনি জানালেন এক ভয়ঙ্কর কথা, তা হলো দাদার আম্মার রূপ ধরে একটি দুষ্টু জিন আব্দুর রহমান ভাইয়ের কাছে এসেছিল, তাকে নিয়েও যাচ্ছিল। আর একটু হলেই ওনাকে পুকুরে ফেলে দিয়ে মেরে ফেলতো। ওই সময় ওই পুকুর পাড়ে থাকা একটা আম গাছে দুটো ভালো জিন বসেছিল। এরা কোনোভাবেই এই কাজটি করতে দেয়নি। মূলত এদেরকে দেখেই ওই জিনিসটার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, মনে হচ্ছে যে সে ভয় পেয়েছে। তারপর এই যে টানছে, ওই টানের ভেতরে ওই দুটো জিনের উপস্থিতি ছিল উল্টো দিক থেকে, যার কারণে ওই টানটা আব্দুর রহমান ভাই অনুভব করছিলেন না। এরপরে তো আব্দুর রহমান ভাই অজ্ঞান হয়ে গিয়েছেন, আর ওই জিনিসটাকেও ওই দুটো জিন তাড়িয়ে দিয়েছে আর সারা রাত পাহারা দিয়েছে। তারা কিন্তু ঘরে এসে দিয়ে যায় নাই, কিন্তু ওনাকে পাহারা দিয়েছে যাতে করে কেউ কোনো ক্ষতি করতে না পারে, কোনো ক্ষতিকর প্রাণীও যেন তার কাছে আসতে না পারে। তো এইটুকু পর্যন্ত তথ্য পাওয়া গেল। এই ঘটনার পর সপ্তাহখানেক উনি অসুস্থ ছিলেন, যেহেতু ভয় পেয়েছেন। এরপর 2017 সাল পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। 2017 সালের মাঝামাঝি সময়ে ওনার অদ্ভুত এক ধরনের অনুভূতি হতে শুরু করলো। ওনার কাছে মনে হতো পেছন থেকে কেউ ওনাকে ডাকছে, কখনো পরিচিত কারো কণ্ঠ, কখনো অপরিচিত কারো কণ্ঠে। দুপুর বেলায় শব্দটা বেড়ে যেত, আর প্রায়ই ওনার আশেপাশে বিড়াল ঘুরত। এরপর আব্দুর রহমান ভাই ওনার আব্বু আম্মুকে জানান, তারা তেমন কিছু বলে না, মানে তারা বিষয়টাকে আসলে খুব একটা গুরুত্বই দেয়নি। পরে দাদিকে বিষয়টা জানানো হয়। তো দাদি যখন বিষয়টা জানলেন তখন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি বিষয়টা আসলে কি। এরপর যেটা হতো তা হচ্ছে স্বপ্নে বিড়াল আসতো। রাতের বেলা ঘুমাতে গেলে আব্দুর রহমান ভাই দেখতেন যে ওনার মাথার কাছে বিড়াল বসে আছে। দাদি এটার কোনো তথ্যই দিতে পারলেন না, কোনো সমাধানও দিতে পারলেন না। এরপর হুজুরকে দেখানো হলো। তিনি বললেন একটা দুষ্টু জিন আব্দুর রহমান ভাইয়ের পেছনে পড়েছে। জিনের ভাষায় নাকি
মানে জিন যেভাবে বলেছে যে আব্দুর রহমান ভাই ভুল করে তার ঘর ভেঙে ফেলেছে, এই জন্যই তার পিছু নিয়েছে। তো ওই হুজুর কিছুটা তদবির দেন, যার পর কিছুদিনের জন্য বিষয়টা সমাধান হয়ে যায়। কিন্তু 2020 সালের দিকে আবার নতুন করে শুরু হলো ওনাকে জ্বালাতন করা। 2020 সালের মাঝামাঝি সময় এক রাতে আব্দুর রহমান ভাই পড়ছিলেন। ওনার আবার রাত জেগে পড়ার অভ্যাস ছিল। এই অভ্যাসটা আসলে একদিনে হয়নি, দীর্ঘদিনেই গড়ে উঠেছে। তো পড়ছেন, হঠাৎ ঘরের দরজার দিকে তাকিয়ে উনি দেখেন 3টা ছায়া দাঁড়িয়ে আছে। তারা চলে গেল একদিকে, আবার আসলো। তখন আব্দুর রহমান ভাই ভাবলেন এরা হয়তোবা চোর, কারণ ওনার একটা বাইসাইকেল বাইরে রাখা ছিল। তখন আবার চোরের উপদ্রব বেশ ভালোই বেড়েছিল। চোর মনে করে আব্দুর রহমান ভাই দরজা খুলেছেন, বাইরে গিয়ে কিছুই দেখলেন না। এই ঘটনার পর থেকেই মাঝে মাঝেই ওনার ঘরে কিছু ছায়া দেখতে পেতেন। বিড়াল আসতো, মাঝে মাঝে নাম না জানা পাখিও এসে বসে থাকতো, কখনো সুন্দর ঘ্রাণ আসতো, আবার মাঝে মাঝে বিশ্রী রকমের দুর্গন্ধও উনি পেতেন। এক রাতে উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ বিশ্রী রকমের দুর্গন্ধে ঘর ভরে যায়। ওই দুর্গন্ধে ওনার ঘুমও ভেঙে যায়। এরপর ওনার কাছে মনে হলো কেউ ওনার বুকের উপর বসে ওনার গলা টিপে ধরেছে। চারদিকে তাকাতে উনি আটকে ওঠেন। কেমন বিকৃত চেহারা, একটা অবয়ব ওনার বুকের উপর বসে আছে। উনি ভয়ে চিৎকার দিলেন। চিৎকারের শব্দে আব্দুর রহমান ভাইয়ের আব্বু আম্মু ঘরে এসে লাইট জ্বালালেন। যখন লাইট জ্বালিয়েছেন তখন কিন্তু ওই জিনিসটা নাই। এরপর ওনার আব্বু আম্মু চলে যায়। ওনারা চিন্তা করেছেন হয়তো বা দুঃস্বপ্ন দেখেছে। এরপর থেকে ঘরের ভেতরে সব সময়কার উপস্থিতি উনি টের পেতেন, বিশেষ করে সন্ধ্যার পর থেকে নিয়ে। অনেককেই নাকি দেখানো হয়েছে, কিন্তু কোনো ভালো ফল উনি পাননি। মাঝে মাঝে ভালো থাকতেন, আবার শুরু হতো ঝামেলা। এই তো গত বছর শীতের সময় গ্রামের বাড়িতে গিয়েছিলেন একটা কাজে। রাতে ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ শুনতে পেলেন কেউ ঘুঙুর জাতীয় কিছু পরে ওনাদের পুরো বাড়ির চারপাশে দৌড়াচ্ছে। যখন ওনার ঘরের কাছে আসে শব্দ অনেক জোরে হয়, দূরে গেলে শব্দ কমে যায়। ওনাদের বাড়িটা যথেষ্ট বড়, তাই এক পাশ থেকে অন্য পাশে গেলে শব্দ কম বেশি হওয়া এটা তো স্বাভাবিক। পরের দিন দাদিকে বললেন, ওনার ছোট চাচাও ছিল সেখানে, কিন্তু তারা বিষয়টা আমলেই নিল না। পরের দিন সবাই বসেছিলেন একসাথে, রাত আনুমানিক 10টা থেকে 11টার মাঝামাঝি কোন একটা সময় হতে পারে। হঠাৎ উনি আবার সেই শব্দ শুনতে পান। এরপর উনি ওনার দাদিকে বললেন, ওই দেখো সেই শব্দ। তারা কিন্তু কেউই সেই শব্দ শুনতে পাচ্ছিল না, শুধু আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছিলেন। রাত 12টা পর্যন্ত এক টানা এই শব্দ চলতে থাকে, এরপর থেমে যায়। সেই রাতে উনি শুয়ে পড়েছেন। রাত তখন আনুমানিক 1টা কি 2টো হবে। উনি জানালার পাশে ঘুমিয়েছিলেন, জানালাও খোলা ছিল। হঠাৎ বাইরে থেকে একটা হাত এসে ওনার মুখের উপর এসে পড়ে। উনি ঘুমের মধ্যেই হাত ধরে চিৎকার করতে থাকেন, হাত হাত হাত, ভূতের হাত। এদিকে দাদি উঠে লাইট জ্বালালেন। তিনি দেখলেন যে উনি কিছু একটা ধরে আছেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। পরের দিন আব্দুর রহমান ভাইয়ের পরিচিত এক ব্যক্তিকে বিষয়টা জানানো হলে উনি তদবির দেবার চেষ্টা করলেন। উনি কবিরাজি করতেন, তো ওনার কবিরাজি যে ধারা সেই অনুযায়ী উনি কাজ করছিলেন। তো উনি যখন ট্রিটমেন্ট করছিলেন তখন আব্দুর রহমান ভাইয়ের কাছে মনে হচ্ছিল উনি খুব পাতলা এবং নরম কিছু দিয়ে বারবার আব্দুর রহমান ভাইকে আঘাত করছে। এটা ওনার ঝাড়ফুঁক করার একটা পদ্ধতি। তো উনি এই পদ্ধতিতে ঝাড়ফুঁক করার পর আব্দুর রহমান ভাই বেশ অনেকদিনই ভালো ছিলেন। এবার আবার ঢাকায় চলে আসেন। এর কিছুদিন পর ওনার দাদা ইন্তেকাল করেন। সেদিন বাড়িতে গেলে ওনার কাছে মনে হচ্ছিল আব্দুর রহমান ভাইয়ের সাথে কেউ একজন আছে। দাদাকে দাফন করে পরের দিন আবার ঢাকায় ফেরত আসেন। বাসায় উনি একা ছিলেন। রাতে ঘুম ভেঙে দেখেন ওনার পাশে একটা অবয়ব, মনে হচ্ছিল এটা একটা নারী অবয়ব। চিন্তা করলেন কি ব্যাপার, এখানে এই জিনিসটা কিভাবে এলো। একবার চোখ বন্ধ করলেন, আবার চোখ খুললেন। এবার দেখলেন ওই অবয়বটা আর নেই। এবার আসি এই বছরের রমজান মাসের শেষ দিকের কথা। 28শে রমজানের রাত উনি বসেছিলেন আর ভাবছিলেন রাত আর একটু বাড়লে শবে কদরের নামাজ পড়তে মসজিদে যাবেন।
উনি বাইরে একা একা বসেছিলেন। তখন উনি দেখেন বাড়ির বাইরে একাধিক লোক দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে ওনার দিকেই তাকিয়ে আছে, ওনাকে দেখছে। এই যে যেই দেখা দেখি, এই অবয়বগুলো আসা যাওয়া, এগুলোতে আব্দুর রহমান ভাই অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তাই আর আগের মতো ভয় না পেয়ে অজু করে মসজিদের দিকে যাওয়া শুরু করলেন। ওনার কাছে মনে হচ্ছিল ওনার পিছনে পেছনে ওই জিনিসগুলো হেঁটে হেঁটে আসছে। তখন উনি সাহস করে বললেন, দেখ, বিরক্ত করিস না, আমাকে যেতে দে। আব্দুর রহমান ভাই কিন্তু সবসময় শরীর বন্ধ রাখেন, সেলফ রুকিয়া করেন। রমজানের এই কদরের রাতগুলোতে নাকি উনাকে প্রত্যেকটা রাতেই এই অবয়বগুলো বিরক্ত করেছে। ওনার এক চাচা ওনার সাথে থাকতেন, তিনিও নাকি অস্বাভাবিক কিছু দেখেছেন। তবে আব্দুর রহমান ভাই তাকে বলে দিয়েছিলেন যে, চাচা ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। সেই চাচাও বলেছিলেন, আরে আমি সব ভয়টাই পাই না, পেলেও এতটা পাই না। এরপর এই সমস্যার কথা আব্দুর রহমান ভাই ওনার মামার শ্বশুরকে জানান। আল্লাহর রহমতে ওনার দ্বারা নাকি অনেক মানুষই সুস্থ হয়েছে। উনি তদবির দেন। তো ওনার কাছ থেকে তদবির নেয়ার পর প্রায় 5 কি 6 মাস উনি সুস্থ ছিলেন। এরপর আবার সেই একই সমস্যা, ওনার কাছে মনে হয় ওনার সাথে কেউ আছে। তো উনি দেখতেন যে ওনার রুমের জানালা দিয়ে নাকি একটা লম্বা হাত ভিতরে ঢুকে যায়। এই লম্বা হাতটা রুমের মধ্যে ঘোরাঘুরি করে, আবার বাইরে চলে যায়। কখনো কখনো ওনার মাথায় টাচ করে, ওনার মুখের উপর টাচ করে, শরীরের বিভিন্ন জায়গায় টাচ করে। আসলে এই সমস্যাটা কেন হয়েছে এটা অনেকেই বলতে না পারলেও একজন নাকি বলেছিল যে ওনাদের পরিবারের ভালো অনেক জিনিস দেখে এক ব্যক্তি নাকি হিংসার বশবর্তী হয়ে প্রায় 25 থেকে 30 বছর আগে ভয়ঙ্কর কালো জাদু করেছিল। সেও অনেক আগেই মারা গেছে। তবে এই কালো জাদুর যে প্রভাব, এটা এমন ভাবে মিশে গেছে, এটা সহজে যাচ্ছে না। এখন 2026 সাল, এখনো কিন্তু এই সমস্যা চলমানই রয়েছে। আব্দুর রহমান ভাই জানিয়েছেন যে মাঝে মাঝেই উনি তাদের উপস্থিতি টের পান। কখনো গলা চেপে ধরে, কখনো বালিশ দিয়ে চাপ দিয়ে ধরে, কখনো একটি হাত এসে মুখের উপরে চেপে ধরে। মুখের উপর চেপে ধরে বলতে আমরা অনেক সময় হাতের পাঞ্জা দিয়ে যদি মুখের উপরে চেপে ধরি কেমন হয়, ওই রকম আর কি। তো এরকম কিন্তু মাঝে মাঝেই হয়। লাস্ট 2026 সালের 12ই মে ওনার সাথে সমস্যা হয়েছিল। যখন ওনার মুখের উপরে ওই হাতটা চেপে ধরেছে, আয়াতুল কুরসি পড়তে শুরু করেছেন আব্দুর রহমান ভাই। তখন নাকি গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে, আয়াতুল কুরসি তুই পারিস, আমি পারি না, আমিও জানি। এই কথা শোনার পরও কিন্তু ভয় না পেয়ে উনি আয়াতুল কুরসি পড়তে থাকেন। একটা পর্যায়ে ওই হাতটা সরে চলে যায়। মাঝে মাঝে এমন কিছু অবয়ব উনি দেখেন, শরীরের গঠন দেখলে মানুষের মতো মনে হলেও মাথাটা কোনো একটা প্রাণীর মতো, মুখ থেতলে দেয়া, ভয়ঙ্কর রকমের চেহারা, খুব বাজে রকমের বিকৃত হাসি দেয়। কখনো নাকি ওনার সাথে সাথে হাঁটে। এমনকি উনি বাসে উঠলেও বাসের জানালায় নাকি ঝুলে থাকে, এটা শুধু উনিই দেখেন। আর ওনাকে নাকি খুবই বাজেভাবে হাসি দিয়ে বলেন, কতদিন তুই বাঁচিস দেখব, তোকে ধরতে না পারলেও তোর ছোট ভাইকে আমরা নিয়েই যাব। এইভাবে নাকি প্রতিনিয়তই তাকে হুমকি দিয়ে যাচ্ছে। আপনাদের হর ওয়ার্ল্ডের লিসেনারদের কাছে উনি দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাআলা দ্রুত এই সমস্যা থেকে ওনাকে এবং ওনার পরিবারকে মুক্তি দান করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে এই ধরনের সমস্যা থেকে হেফাজতে রাখুন, আমাদের সবাইকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনা, কালো জাদু কি ভয়ঙ্কর হয়, মানুষ হিংসার বশবর্তী হয়ে কত কাজই না করে। আল্লাহ তাআলা এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আইন, হাসাদ, সেহের থেকে হেফাজতে রাখুন। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 207তম এপিসোডের 5ম ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 207তম এপিসোডের পঞ্চম ঘটনায়। পঞ্চম ঘটনা এবং ষষ্ঠ ঘটনা, এই দুটি ঘটনা আমরা পেয়েছি দুইজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। তো চলুন পঞ্চম ঘটনা শুরু করে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, এর আগে উনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার নাম রাজন। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইচাখালী গ্রামে। উনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। এই ঘটনাটি উনি ওনার রুমমেটের কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার রুমমেটের নাম আলামিন, তিনিও একই কোম্পানিতেই রয়েছেন এই সিঙ্গাপুরে। এই আলামিন ভাইয়ের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নলুয়া গ্রামে। ঘটনাটি ঘটেছিল ওনার আপন মামার সাথে। ওনার মামার নাম সাইফুল ইসলাম। এই সাইফুল ইসলাম মামার বাড়িও কিন্তু নলুয়া গ্রামেই, কেননা আলামিন ভাইয়ের দাদা বাড়ি নানা বাড়ি একই গ্রামে। দুই বাড়ির পার্থক্য পায়ে হেঁটে সর্বোচ্চ 10 মিনিট। এই সাইফুল ইসলাম মামার বাবা অর্থাৎ আলামিন ভাইয়ের নানা, উনি কিন্তু আগে থেকেই বৈধভাবেই মালয়েশিয়াতে বসবাস করছিলেন, সেখানে কাজ করছিলেন। যেহেতু বাবা ওখানে আছে, এই কারণে উনিও মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে ওই সময় মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু দিচ্ছিল না, অর্থাৎ লেবার ভিসাটা বন্ধ ছিল। অবৈধভাবে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। দালাল ধরে উনি মালয়েশিয়াতে পাড়ি জমান। দালালরা সাধারণত একজনকে পাঠায় না, একটা টিমে যদি 13-14 জন বা 10-12 জন না হয় তাহলে কিন্তু পাঠায় না। ওনাদের টিমে 13 কি 14 জন ছিল। এই 13-14 জন মালয়েশিয়াতে পৌঁছানোর পর ওই দালাল 1 মাসের জন্য তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছিল। 1 মাস পর দালাল জানায় যে সে আর কাজের ব্যবস্থা করে দিতে পারছে না। ওনারা তো জেনেই এসেছেন যে মালয়েশিয়ার বাস্তবতা আসলে কি, তবুও 1 মাস যে কাজ করতে পেরেছেন এটাই বেশি। আসলে ওনারা তো অবৈধভাবে গিয়েছেন। পুলিশের হাতে ধরা পড়লে মহা বিপদ। মালয়েশিয়ার পুলিশগুলো নাকি অত্যন্ত দুষ্টু প্রকৃতির, জেলখানায় অনেক কষ্ট দেয় বাংলাদেশি ভাইদেরকে। পুলিশের হাতে ধরা পড়া চলবে না। অনেকেই ধার দেনা করে বিদেশে এসেছেন। এখন অনেকেরই কিন্তু আর কোনো উপায় ছিল না, কিন্তু এই সাইফুল মামার তো উপায় ছিল। ওনার বাবা তো আছেন মালয়েশিয়াতে। ওনার বাবাকে যখন খবর দেওয়া হয়, ওনার বাবা আসেন, এসে সাইফুল ইসলাম মামাকে নিয়ে যাবেন, তখন অন্যরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। তাদের কান্নাকাটি দেখে তখন এই সাইফুল মামার বাবা, ওনারও মন গলে যে এখন কি করবেন, বিদেশের মাটিতে আসলে কেউ কারো না, এমন একটা বাস্তবতা মাঝে মাঝে হয়ে দাঁড়ায়। তবুও উনি অনেককেই ওই সময় ফোন করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদেরকে পাঠিয়ে দিচ্ছিলেন, কারণ অবৈধভাবে যাওয়া লোকদেরকে কেউ সহজে রিসিভও করতে চায় না, বিপদ। তবুও উনি 5-6 জনকে একটা ব্যবস্থা করে দেন, বাকিদের উনি আসলে আর কিছু করতে পারেননি। এর মধ্যে কয়েকজন নিজেদের মতো করে যোগাযোগ করে চলে যায়, আবার কয়েকজনের কোনো ব্যবস্থাই হয়নি। তাদের যে কি হয়েছে এটা সাইফুল মামা বুঝতে পারেননি। সাইফুল মামা ওনার বাবার সাথে আপাতত চলে গেলেও ওনার বাবা মাত্র কয়েকদিনের ব্যবধানে অন্য আরেকটা জায়গায় কাজ ঠিক করে সেখানে পাঠিয়ে দেন। সেখানে একজন ব্যক্তির কাছে ওনাকে রেখে আসেন। ওখানে যারা আছেন তারা সবাই অবৈধ, আর তাদের ক্যাম্পগুলো এমন জায়গায় থাকে পুলিশ এসে ধাওয়া দিলে যাতে খুব সহজেই জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়তে পারেন বা পাহাড়ের দিকে চলে যেতে পারেন। ওখানে আছেন বেশ কয়েকদিন। হঠাৎ পুলিশ আসছে। পুলিশ এসে ওই ক্যাম্পে বেশ কয়েকজনকে ধরেও ফেলেছে। এদিকে এই সাইফুল মামা উনি তো বের হয়ে অন্ধকারের ভেতরে দিয়েছেন ঝেড়ে এক দৌড়, জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছেন। আর এই বাস্তবতা মালয়েশিয়াতে আসলে বাংলাদেশি অনেক ভাইরাই বুঝতে পারবেন। তো উনি দৌড়াচ্ছেন, কিচ্ছু চিনছেন না, কতক্ষণ দৌড়েছেন জানেন না। একটা পর্যায়ে একটা জায়গায় এসে উনি থেমে যান। জঙ্গলের ভেতর একটা ডোবার মতো আছে, মনে হচ্ছে সেখানে পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। উনি একটু দেখার চেষ্টা করছেন ওখানে আছে কে। উনি খেয়াল করলেন একটা মানুষ ওই পানির ভেতরে কিছু একটা করছে, তবে তাকে উনি পেছন থেকে দেখছিলেন। পেছন থেকে মনে হচ্ছিল তার ঘাড়টা ওই পানির মধ্যে একটু নামিয়ে কিছু একটা করছে, মানে তার মাথাটা দেখা যাচ্ছে না। এদিকে উনি চিন্তা করেছেন, যাক একটা লোক পাওয়া গেল, একটু কথা বলা যাবে, তাকে কিছু জিজ্ঞেস করা যাবে, আর যাই হোক সে অন্তত কোনো পুলিশ হবে না।
অন্য কেউই হবে। আর মালয়েশিয়ান ভাষা কিছুটা হলেও উনি রপ্ত করেছিলেন, আর যাবার আগেও ওই মালয়েশিয়ান ভাষা শিক্ষার কিছু বই থাকে, পাতলা বই, এগুলো পড়েছিলেন। উনি পেছন থেকে ডাক দিচ্ছেন, মানে বাংলা যদি আমরা করি, ও ভাই শুনছেন তো, একবার ডাক দেওয়ার সাথে সাথে মনে হলো ওই জিনিসটা বুঝতে পেরেছে। ওই জিনিসটা এবার ঘুরে তাকালো। যখনই ঘুরে তাকিয়েছে তখনই তো সাইফুল মামা বুঝতে পেরেছেন কি ভয়ঙ্কর জিনিসের খপ্পরে উনি পড়েছেন। উনি দেখেন ওই জিনিসটার মাথা নাই, ওই জিনিসটার চোখ আছে কিনা এটা বুঝতে পারছে না, তবে তার বড় বড় দাঁত রয়েছে, মুখ রয়েছে, সেটা পেটের কাছে। দেখা গেল যে এই জিনিসটা ওই ডোবা থেকে মাছ ধরে খাচ্ছে। যখন ঘুরে তাকিয়েছে তখনও তার মুখের মধ্যে বেশ বড় সড়ো একটা মাছ রয়েছে। সে ওই সময় এটা চাবানোর মতো করে খাচ্ছিল। যখনই ওই দিকে ঘুরে তাকিয়েছে, ওই সময় চাঁদের আলো ছিল, তো জঙ্গল হলেও ওই জায়গাটায় বেশ পরিচ্ছন্ন ছিল, উপর থেকে চাঁদের আলো পড়ছিল। যখনই এটা উনি দেখেছেন, এটা কিন্তু উনি আর সহ্য করতে পারেননি। উনি ওখান থেকে কিছুটা ঘুরে দৌড় দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান, ওখানে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওরা যখন জ্ঞান আসে তখন সকাল হয়ে গেছে। উনি দেখেন উনি ওখানেই পড়ে আছেন, কেননা ওই রাতে যে উনি ওই দিক দিয়ে দৌড়ে এসেছিলেন এটা তো আশেপাশের কেউ জানে না। উনি নিজেই ওখান থেকে উঠে আবার সেই জায়গায় চলে যান। যাওয়ার পর ওখানে ওই সময় যারা ছিলেন তাদেরকে বলেন এই ঘটনা। আর ওখানে থাকাটাও নিরাপদ ছিল না, কেননা ইতোমধ্যে পুলিশ এই আস্তানার খবর পেয়ে গেছে, বারবার এখন আসবে, এখন এখানে তো আর থাকা যাবে না। কি আর করা, উনি ওনার বাবার কাছে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। উনি অসুস্থ ছিলেন, কিছুটা অসুস্থ হয়ে গিয়েছেন, খুব যে অসুস্থ এটাও আসলে বলা যাবে না। আবার অসুস্থতার কারণে হসপিটালে গিয়ে যে চিকিৎসা নেবেন সেটাও পারছিলেন না, কেননা ওনার তো আসলে কাগজপত্র কিছুই ঠিক নাই। কিভাবে যাবেন? হসপিটালে গেলেই হসপিটাল কর্তৃপক্ষ সেবা দিবে, সেবা দেবার পর পুলিশকে খবর দেবে, এরপর পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এই জন্য সেটাও করা যাচ্ছিল না। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ওনার বাবার সেবা শুশ্রূষায় উনি সুস্থ হয়ে ওঠেন। এরপর উনি আস্তে আস্তে কাগজপত্র ঠিকঠাক করতে থাকেন। 7 বছর উনি মালয়েশিয়াতেই ছিলেন। 2014 সালে উনি বাড়িতে চলে আসেন। আলহামদুলিল্লাহ এখন উনি ভালো আছেন। তো এই যে সাইফুল মামার যে ভাগিনা আলামিন ভাই, উনি মূলত তার মামার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা স্কন্ধ কাটার ঘটনা কিন্তু শুনেছি। মাথা নেই, বুকের উপর চোখ, পেটের কাছে বড় বড় দাঁতওয়ালা একটা সুবিশাল মুখ। তবে এই অবয়বটার কিন্তু চোখ নেই, পেটের কাছে মুখ রয়েছে, যার ভেতরে বিশাল বড় বড় দাঁত রয়েছে। ওখানকার ভাষায় এই অবয়বকে কি বলে তা তো আমরা জানি না, তবে এটাকে আমরা বাংলাদেশিরা স্কন্ধ কাটাই বলে থাকি। এই জিনিস যে মালয়েশিয়াতেও রয়েছে তা কিন্তু আমাদের অনেকেরই জানা ছিল না। এই ঘটনা শোনার পর এটা আমরা জানতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি রাজন ভাইকে, সেই সাথে আলামিন ভাইকেও আপনাদের পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 207তম এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে থাকুন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthorwalbd afnanthorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলে যাই
আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায় এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম নাদিম। উনি ফিলিপাইনের ম্যানিলা সিটিতে রয়েছেন, অনেক বছর ধরেই সেখানে রয়েছেন। আর ওনার মধ্যে কিন্তু হরর বিষয়গুলো নিয়ে এক ধরনের অন্য রকমের নেশা কাজ করে। ফিলিপাইনে থাকা বিভিন্ন ধরনের হন্টেড প্লেসগুলো উনি ভিজিট করার চেষ্টা করেন। ফিলিপাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এমন কিছু জায়গা রয়েছে যেখানে নারকীয় হত্যাযজ্ঞ চলেছিল। জাপানি বাহিনী কর্তৃক সেখানে ভয়ঙ্কর ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই জায়গাগুলো আজও ভয়ঙ্কর। সেখানে আজও গভীর রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও অনেক ভয়ঙ্কর ঘটনাই নাকি ঘটে। অনেক ধরনের শব্দ সেখানে শুনতে পাওয়া যায়। এই যে নাদিম ভাই, ওনার আবার এই ধরনের প্লেসগুলোতে যাবার অদম্য আগ্রহ। তবে ওনার যারা বন্ধু বান্ধব আছেন তারা কিন্তু এগুলোতে আগ্রহ দেখান না। ওনার মামাতো ভাই একজন আছে, তাকে সাথে করে নিয়ে যান উনি মাঝে মাঝে। তার নাম হচ্ছে বাঁধন। ওখানে থাকা বিভিন্ন ধরনের খ্রিস্টান কবরস্থান ঘুরেছেন। তাছাড়া উনি একটা জায়গাতে বাসা ভাড়া নিয়েছিলেন। এই বিল্ডিংটা কিন্তু অনেক আগের, জাপানি একটি ডেভেলপার কোম্পানি এই বিল্ডিংটা করেছিল। এই জায়গাটার নাম হচ্ছে বা এই বিল্ডিংটার নাম হচ্ছে বালাক্তাস রয়্যাল মেনশন, যেটা পাসাই সিটিতে অবস্থিত। এটা 55 বছরের পুরনো বিল্ডিং, 26 তলার একটা বিশাল বাসা। প্রত্যেকটা ফ্লোরে নাকি 15টার মতো করে ছোট বড় ফ্ল্যাট রয়েছে। তো উনি জানিয়েছেন যে ওই বিল্ডিং এ অনেকেই দুর্ঘটনায় মারা গিয়েছে, আবার দেখা গিয়েছে রুমের মধ্যে মারা গিয়েছে, 3-4 দিন পর খোঁজ পাওয়া গিয়েছে। তার আত্মীয় স্বজনরা এসে লাশ বের করেছে, লাশে পচনও ধরে গেছে। ওখানে 3টা লিফট রয়েছে, এর মধ্যে বেশ বড়সড় একটি লিফট আউট অফ সার্ভিস লেখা, অর্থাৎ সেটা নষ্ট হয়ে আছে বা বন্ধ হয়ে আছে। এটার কারণ কি? এত বড় একটা বিল্ডিং, 3টা লিফটের মধ্যে একটি লিফট এভাবেই আছে, ঠিকঠাক তো করার কথা, তাও তো করে না। ওখানে থাকা একটা সিকিউরিটির সাথে বেশ বন্ধুত্ব গড়ে তোলেন এই নাদিম ভাই। শুরুর দিকে উনি কিছু না বললেও পরে বুঝতে পারেন এখানে একটি আইনি জটিলতা রয়েছে। এই আইনি জটিলতা কেন হয়েছে? বেশ অনেক বছর আগে এই লিফটের তার ছিঁড়ে পড়ে যায়। তখন লিফটের ভেতরে থাকা 8 জনের মধ্যে স্পট ডেড হয়ে যান 6 জন। পরবর্তীতে 2 জন চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে মারা যান। এরপর থেকে এটা নিয়ে কিন্তু আইনি জটিলতা শুরু হয়। তবে কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তর ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে আইনি কর্মকাণ্ড সামনের দিকে না গেলেও এই লিফটটা নাকি রহস্যময় কোনো এক কারণে আর ঠিকঠাক করে চালাতে পারেননি। এটা ওভাবেই রয়ে গেছে। এই বিল্ডিং এ কিন্তু সুইমিং পুলও রয়েছে, কিন্তু সেখানে কেউ সাঁতারও কাটে না। সেখানে যে খেলার জায়গাগুলো রয়েছে সেখানে বাচ্চারা নাকি খেলতেও যায় না। ওখানে গেলে কেমন একটা ভুতুড়ে অনুভূতি নাকি হতে থাকে। এদিকে ওনারা তো আছেন কম টাকা একটু ভালো করে থাকার জন্য, বা এই ধরনের প্লেসগুলো ওনাদের মতো ব্যাচেলরদের জন্য বেশ ভালো একটা জায়গা বলেই বিবেচিত হয়, এজন্য আছেন। তো প্রথম বেশ কিছুদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়ও নাই। আর ওনারা যখন ওখানে ছিলেন এর মধ্যেই ওনাদের কাছাকাছি একটা ফ্ল্যাটে এক কোরিয়ান নাগরিক মারা গিয়েছিলেন প্রায় 2 কি 3 দিন পর। তার লাশ ওখান থেকে বের করা হয়। তার আত্মীয় স্বজনরা যখন ফোন করে যোগাযোগ করে পায়নি, তখন পুলিশের সাথে যোগাযোগ করলে তারা ওখানে এসে দরজা ভেঙে তার লাশ বের করে। মাঝে মাঝে নাকি ওনারা অসুস্থ হতেন, যেমন জ্বর, ঠান্ডা, কাশি। তবে এগুলো সাধারণ অসুস্থতা হিসেবেই ধরে নিয়েছিলেন। একবার হয় কি, এই যে বাঁধন ভাই আর নাদিম ভাই, ওনাদের 2 জনের মধ্যে একজন ছিলেন ওই সময় বাসায়, নাদিম ভাই। ওনার প্রচন্ড জ্বর এসেছে, উনি তো বিছানায় শুয়ে আছেন। ওনার কাছে তখন মনে হতে থাকে কিচেনে কেউ আছে, রান্নাঘরে কেউ রান্না করছে, চা বানাচ্ছে, এরকম শব্দ হতো। উনি এগিয়ে গিয়ে দেখতেন যে সবকিছু স্বাভাবিক। এটা দিনেও হতো, রাতেও হতো। এক রাতের ঘটনা, উনি ওয়াশরুমে যাবার জন্য উঠেছেন, কি মনে করে
উনি বারান্দার দিকে যাবেন, একটু দাঁড়াবেন ওখানে। যখনই বারান্দার দিকে গিয়েছেন, উনি দেখেন যে ওখানে কুঁজো হয়ে কেউ একজন বসে আছে, একটা মানব আকৃতির কিছু একটা। উনি স্পষ্ট দেখলেন এটা একটা মানুষ আকৃতির কিছু যে কুঁজো হয়ে বসে আছে। উনি ভয়ে দৌড়ে ওখান থেকে চলে আসেন। ওনার হাতে একটা গ্লাস ছিল যার মধ্যে পানি ছিল। উনি মূলত বারান্দায় দাঁড়িয়ে পানি খাবেন এই চিন্তা করেই ওদিকে যাচ্ছিলেন। কাউকে ডাকার শক্তিও ওনার ওই সময় ছিল না। কিছুক্ষণ পরে মনে হলো, আচ্ছা বারান্দায় তো বেশ কিছু ফুলের টব আছে, ফুলের গাছ আছে, এগুলোকেই আবার কোনো মানুষ মনে করে ভুল দেখিনি তো। তবে এরকম ভুল তো হওয়ার কথা নয়। উনি আবার বারান্দার দিকে সাহস করে গেলে ওখানে কিছুই দেখেননি। এই ঘটনার পর একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। তবে এই নাদিম ভাই জানিয়েছেন যে ওখানে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি হবার কারণে মুসলিম কোনো ভালো আলেম বা হুজুর পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তবুও তাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর তাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তবে উনি বলেছিলেন যে এই বাসাটা ছেড়ে দিতে, তা না হলে পরবর্তীতে বড় ধরনের অসুবিধা হবে। এই বাসায় অনেকেই মারা গিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ অনেক কথাই বাইরে বলে না বা তারা বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয়। এই কথা শোনার পর ওনারা এই বাসাটা ছেড়ে দেন। পরবর্তীতে অন্য জায়গায় ওনারা বাসা নেন আর কি। এরপর তো ওনারা চিন্তা করেছেন যে কোনো একটা জায়গায় যাবেন, হন্টেড প্লেসে, ক্রিশ্চিয়ান কবরস্থানে গিয়েছেন, একটা পরিত্যক্ত হসপিটালে যাবেন, এরকম একটা প্ল্যান করেছেন আর কি। ফিলিপাইনের অ্যাঙ্গেলস সিটিতে একটি পরিত্যক্ত হসপিটাল ছিল, যেটার একটা নাম আছে ক্লার্ক এয়ারবেস হসপিটাল বা এয়ারবেস হসপিটাল আর কি, যেটা নাকি আমেরিকা তৈরি করেছিল। 1903 সাল থেকে 1991 সাল পর্যন্ত এটা চালু ছিল। বিভিন্ন সময় যে যুদ্ধগুলো রয়েছে, স্পেশালি ভিয়েতনাম যুদ্ধ যখন হয়েছে, এরপর ফিলিপাইনের সাথে যখন যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর কি, ওই সময় ফিলিপাইনের যেই জায়গাগুলো, এগুলোতে তো মিত্রবাহিনী, অক্ষশক্তি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করেছে। তো অনেক মানুষ সেখানে মারা গিয়েছে, বিশেষ করে এই হসপিটালে। ধারণা করা হয় এখানে আসলে স্বাভাবিক মৃত্যুর থেকে অস্বাভাবিক মৃত্যুই বেশি হয়েছে। এই হসপিটালটা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, এরপর এর আশেপাশে কাউকে যেতে দেওয়া হয় না। তবে হ্যাঁ, স্থানীয় প্রশাসনের পারমিশন নিয়ে সেখানে যাওয়া যায়। অনেক ইউটিউবার নাকি ওখানে ভিডিও করতে গিয়ে বড় ধরনের বিপদে পড়েছে, কেউ কেউ মারাও গিয়েছে, যেগুলো অপ্রত্যাশিত মৃত্যু ছিল। পারমিশন নিয়ে যাবার পরও মারা গিয়েছে, আর পারমিশন ছাড়াও ওখানে গিয়ে মারা গিয়েছে এমন বহু মানুষ আছে। যারা ওখান থেকে বেঁচে ফিরেছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ঘটনা অনেকেই জানতে পেরেছে। এক রমজান মাসে এই নাদিম ভাই আর বাঁধন ভাই ওনারা সেখানে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো চিন্তা করছেন রাতের বেলা যাবেন, কোনো পারমিশন নেবেন না। রাতে কিন্তু ওখানে যাওয়া নিষেধ। কাছাকাছি গিয়ে হাঁটা শুরু করেছেন। চিন্তা করেছেন যে ওখানে যাব, ওখান থেকে ঘুরে এসে আবার সাহারি করব। ওনারা যখন ওদিকে গিয়েছেন, বিশেষ করে হসপিটালটার যে গেট ওইটা ক্রস করবেন, হঠাৎ করে মনে হলো অনেকগুলো চামচিকা টাইপের জিনিস মাথার উপর দিয়ে চক্কর দেওয়া শুরু করেছে, এরপর একদিকে উড়ে চলে গেল। অনেক সময় হরর মুভিতে এরকম দেখা যায়, হঠাৎ প্রত্যেকে যেন বাদুর চামচিকা চলে আসে, এরকম হলো। তখন তো ওরা বেশ ভয় পেয়ে গিয়েছেন, আর শরীরটাও ভারী হয়ে আসা শুরু হয়েছে। পা পিছলে হঠাৎ করে একটা খাদে পড়ে যান, মানে ছোটখাটো একটা খাদ আর কি। জোরে চিৎকারও করে ওঠেন, পায়ে বেশ ব্যথা পেয়েছেন। এরপর তো মোবাইলে একটা সূরা চালিয়ে দিয়েছেন। তখন চিন্তা করলেন যে এখানে আর ঢোকা যাবে না, বাইরে বের হয়ে আসতে হবে। আমাদেরকে সতর্ক করছে, ঢুকিস না, বিপদ আছে। ওনারা যখন বাইরে বের হয়ে হাঁটা শুরু করেছেন জঙ্গল পার হয়ে, হঠাৎ করে দেখেন পুলিশের গাড়ি আসছে। পুলিশ তো তাদেরকে দেখে গাড়ি থামিয়ে দিয়েছে, জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় গিয়েছিলেন। সত্য কথাই বলেছেন, মিথ্যা কথা বললে আরো বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। পুলিশ জিজ্ঞেস করছে কেন এত রাতে গিয়েছেন পারমিশন ছাড়া, রাতের বেলা তো সেখানে পারমিশনও দেওয়া হয় না। এদিকে উনি আহত ছিলেন, পা দেখালেন। পুলিশরা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন ঠিক আছে, আমরা চাইলে কিন্তু আপনাদেরকে ধরে নিয়ে যেতে পারতাম, এই পারমিশন না নিয়ে এখানে আসার অপরাধে কিছু করলাম না, যান চলে যান, এভাবে আর আসবেন না। আসলে ওনারা চাইলে ঝামেলা করতে পারতো, কিন্তু ওনারা সেটা করেন নাই। তো এরপর ওনারা ওখান থেকে চলে আসেন। এরপর ওনারা কি করেছেন, একটা অনলাইন পেজ থেকে ঘোস্ট মিটার, অনেকে কেটু মিটার আমরা বলি এটাকে, ইএমএফ মিটার, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার, যেটা দিয়ে অনেকেই
জিনের উপস্থিতি শনাক্ত করেন বলে দাবি করেন। তো যাই হোক, এটা নিয়ে আমরা এপিসোডের শেষ দিক অর্থাৎ এই ঘটনার শেষে কথা বলবো। তো এরকম একটা মেশিন ওনারা নিয়ে আসেন আর ওনারা ঠিক করেন একটা সিটিতে যাবেন, সেটার নাম হচ্ছে বুলাকান সিটি। তো ওখানে যাওয়ার জন্য ওনারা বের হয়েছেন, ওনাদের সাথে আরো বেশ কিছু লোকজন ছিল, মোট 6 জনকে নিয়ে বের হয়েছেন। এর মধ্যে একজনের ওয়াইফও ছিল সাথে, তিনি আবার ফিলিপাইনেরই নাগরিক। ওনারা যেদিকে যাবেন ওই জায়গাটার নাম হচ্ছে রেড হাউস। ওখানে একটা বাড়ি আছে, সেটা পরিত্যক্ত। 1944 সালে জাপান আর ফিলিপাইনের মধ্যে যখন যুদ্ধ হয় তখন জাপানি আর্মিরা নাকি এই বাড়িতে অনেককেই নিয়ে এসে খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। পরবর্তীতে যুদ্ধ শেষে সরকার সিদ্ধান্ত নেয় এই বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। হাজার হাজার মানুষকে সেখানে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ওখানেই নাকি রাত হলেই বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাওয়া যায়, দিনের বেলাতেও শুনতে পাওয়া যায়। এটা আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই। রাত হলে নেমে আসে ভয়াবহ এক পরিবেশ। ওনারা গাড়ি নিয়ে বের হয়েছেন, বেশ বড়সড় একটা গাড়ি। হঠাৎ করেই গাড়ির যে টায়ার এটা কিন্তু নষ্ট হয়ে যায়, বিশেষ করে ওই জায়গার কাছাকাছি আসতেই। তখন গাড়িটা ওখানে রেখেই ওনারা হাঁটতে শুরু করেন। 15 মিনিট হাঁটার পর ওনাদের মধ্যে একজন বেশ অসুস্থতা বোধ করছিলেন। তবে এই যে হেঁটে আসছিলেন, চোখে কিন্তু খারাপ কিছু পড়েনি। আর ওনাদের যে মিটারটা ছিল ঘোস্ট মিটার, সেখানেও কিন্তু কোনো ধরনের সিগন্যাল ওনারা পাননি। ওনারা ওখানে মোটামুটি চলে আসেন। চলে আসার পর ওখানে খুব একটা যে কিছু দেখেছেন তা কিন্তু না। ওখান থেকে আবার ব্যাক করেন, ওই গাড়িটার টায়ারটা ঠিকঠাক করে। এর কয়েকদিন পর আবার আরেকটা জায়গায় যান, সেম এই 6 জনকে নিয়ে। সেই জায়গাটার নাম হচ্ছে লা ইউনিয়ন সিটি। এই লা ইউনিয়ন সিটির পিন্ডাগান রুইন্স নামক একটা জায়গা রয়েছে এই জায়গাতে। তো ওখানে আসার যখন পরিকল্পনা করেছেন, কারো কারোর সাথে যখন আলোচনা করেছেন, অনেকেই নাকি মানা করেছেন যে এখানে না যেতে, কিন্তু ওনারা তো যাবেনই, এরকম একটা পরিকল্পনা করে বের হয়েছেন। যাই হোক, ওনারা রাত 3টার দিকে এই পিন্ডাগান, অনেকে এটাকে পান্ডাগান রুইন্সও বলে, তো ওখানে চলে আসছেন। যখন ওখানে চলে আসছেন, ওনারা খেয়াল করলেন অনেকগুলো কুকুর খুব জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকছে, কিন্তু একটা কুকুরকেও ওনারা দেখতে পাচ্ছেন না। চারদিকে নির্জন বাগান। আর রুইন্স মানে ধ্বংসপ্রাপ্ত স্থান আর কি, ভাঙা বিল্ডিং। ওখানে ছোট ছোট বেশ কিছু ভাঙা বিল্ডিং রয়েছে আর কি। এগুলোতে লতা পাতা বিভিন্ন ধরনের গাছও হয়ে গেছে। কুকুরগুলো ডাকছে, কিন্তু একটা কুকুরও সামনে আসছে না। মনে হচ্ছে 15-20টা কুকুর একসাথে ডাকাডাকি করছে। ওনারা ওখানে নেমে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। ওনারা যখন ঘোস্ট মিটারটা অন করেছেন, তখন কিছু কিছু সিগন্যাল ওনারা পাচ্ছিলেন। ওনারা বাংলা ভাষায় কথা বলছেন যে এখানে কেউ থাকলে এই সিগন্যাল যেই বাতিগুলো আছে এগুলো বেশি করে জ্বালিয়ে দিন, এরকম ভাবে ওনারা বলছে আর কি। মাঝে মাঝে দেখা গেল যে বেশ কয়েকটা বাতি জ্বলে উঠছে, অর্থাৎ বেশি করে সিগন্যাল পাওয়া যাচ্ছে, 4টা সিগন্যাল দিচ্ছে। তখন বুঝতে পারলেন যে এখানে আর থাকা যাবে না, চলে আসতে হবে। ওনারা ওখান থেকে চলে আসছিলেন। গাড়িতে ওঠার আগ পর্যন্ত কুকুরগুলা ডাকছিলই। যখনই ওনারা গাড়িতে উঠে পড়েছেন, গাড়ি স্টার্টও দেননি, তখনই সবগুলো কুকুরের ডাক এমন ভাবে থেমে যায় যেন এখানে এতক্ষণ কিছুই হয়নি। যাই হোক, ওনারা ওখান থেকে যখন রওনা দিয়েছেন, মোবাইলে সূরা চালিয়ে দিয়েছেন। বেশ কিছু সূরা পরপর বেজেছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। ওখান থেকে ম্যানিলায় ব্যাক করেছেন। ওনারা এখনো বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা করছেন, তবে লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর ওনারা কোনো ধরনের কোনো হন্টেড প্লেসে যাননি। উনি জানিয়েছেন যে বিশ্বের ভয়ঙ্কর যেই 10টি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত প্লেস রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি কিন্তু এই ফিলিপাইনেই রয়েছে। চেষ্টা করবেন যে সেখানে গিয়ে কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো আমাদেরকে জানানোর জন্য। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাদিম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। সাবধানে থাকবেন, কেননা এই ধরনের ইনভেস্টিগেশনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো আমি সবসময় না করার সাজেশন দিই। আর এই যে কেটু মিটার বা ইএমএফ মিটার বা ঘোস্ট মিটার যেটাকে বলা হয় আর কি, এটা আমার নিজের কাছেও আছে।
এটা আমি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি। আমার কাছে অধিকাংশ সময় মনে হচ্ছে এগুলো বিভিন্ন সায়েন্টিফিক কারণেই জ্বলে ওঠে। কেননা বিভিন্ন কারণেই এই সিগন্যালগুলো আসতে পারে। কাছে থাকা মোবাইলের কারণে আসতে পারে, এছাড়া আশেপাশে থাকা বিভিন্ন ধরনের সিগন্যাল আছে, যেগুলা ওয়্যারলেস সিগন্যাল হতে পারে, রেডিও সিগন্যাল হতে পারে, তারপর ইন্টারনেট সিগন্যাল হতে পারে, বা ওয়াইফাই সংক্রান্ত কোনো যদি বিষয় থাকে সেটা হতে পারে। আশেপাশে পাওয়ারফুল ইলেকট্রিক লাইন থাকলে সবগুলো বাতিও জ্বলে উঠতে পারে। অনেকে মনে করে যে এখানে মনে হয় ভূত আছে, তাই সবগুলো বাতি জ্বালিয়ে দিয়েছে। এরকম অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে। এছাড়া আমরা কথা বললে কথার যে একটা কম্পাঙ্ক সৃষ্টি হয়, এই কম্পাঙ্কের কারণেও এই বাতি জ্বলতে পারে বলে কেউ কেউ মতামত দিয়েছেন। তাহলে আমরা যে বলি কেউ থাকলে সিগন্যাল দেন, তাহলে এই যে কম্পাঙ্ক সৃষ্টির কারণে তো আমাদের আশেপাশে থাকা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেই জায়গাতেও কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয়, তাতে কিন্তু বাতি জ্বলে উঠতে পারে। এই জন্য আসলে নিশ্চিতভাবে বলা যায় না আসলেই কোনো সুপার ন্যাচারাল এন্টিটি তাদের অস্তিত্ব জানান দিচ্ছে কিনা। আমি দেখেছি 90% ক্ষেত্রে এগুলো আসলে সায়েন্টিফিক কারণেই জ্বলে ওঠে। 10% ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হতে পারে। একদম যে পুরোটাই ফেক এটাও বলা যাবে না। সুতরাং 10% ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে বলে আমি মোটামুটি একটা প্রমাণ পেয়েছি। যেহেতু এই জিনিসটা আমার কাছেও আছে, আমিও আমার একজন খুব কাছের বন্ধু যে আমেরিকাতে আছে তাকে দিয়ে আমি এই জিনিসটা নিয়ে এসেছিলাম। অনেকেই এটা নিয়ে অনেক ধরনের ভিডিও করেন জাস্ট ভিউ পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটার যে ব্যবহার এবং এটার যে কারসাজি রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, যার কারণে এমনটা হয়ে থাকে। আর এই ধরনের প্লেসগুলোতে ভিজিট না করার পরামর্শই আমি দিব, যাতে করে বিপদ এড়িয়ে চলা যায়। কেননা সব বিষয়ে আগ্রহ থাকা ভালো না। মানুষ কোনোভাবে যদি এই ধরনের এন্টিটিগুলোর সাথে বা এই ধরনের ফ্রিকোয়েন্সির সাথে একবার কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু জীবন নরকে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।